হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট, ইংলিশের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা একটা ডিটেইলড ক্লাস করব। আমার ব্ল্যাকবোর্ড এডুতে তোমাদের সাথে ফার্স্ট ইংলিশ ক্লাস, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর ইট। সো আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ দ্য ক্লাস বিকজ দেয়ার আর লট অফ রুলস। আই হ্যাভ ট্রাইড টু কিপ ইট সিম্পল টু দ্য পয়েন্ট সো দ্যাট তোমাদের যেই রুলসগুলো জানা দরকার, অ্যান্ড ইউ হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ প্র্যাকটিসেস ইনসাইড দ্য স্লাইড, যেখানে আমি কিছু এক্সাম্পলস আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব, কিছু এক্সাম্পলস তোমাদের সলভ করতে হবে, অ্যান্ড দ্যাট উড বি অ্যান হোমওয়ার্ক ফর ইউ। তোমরা হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাদের ব্ল্যাকবোর্ড এডুর যেই হোমওয়ার্ক শেয়ারিং গ্রুপটাতে আছে সেটাতে তোমরা পোস্ট করে দিবা। আই ট্রাই টু বি আপ টু ডেট উইথ ইয়োর পোস্ট অ্যান্ড ট্রাই টু সি দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ done wrong and help you figure things out better. So without any further ado, let's get rolling with the class. আর যারা আমার ক্লাস আজকে প্রথম করছো তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন যদি দিতে হয়, আমার নাম Nousheen Tabassum Ahona, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। I have been a student of English medium, English version, and then finally I transferred to Bangla version. আমার স্কুল লাইফে I have changed about 10 to 12 schools, or it could be less or more than that. I want to count kora lagbe because of my parents' professions, and yeah, that's all about it. We'll keep that story for another day, and for now let's jump straight into right form of verbs. আমাদের ক্লাস 9-10 থেকে শুরু করে 11-12 ইভেন অ্যাডমিশনের সময়ও রাইট ফর্ম অফ ভার্ব এমন একটা জিনিস, আমরা ছোটোবেলায় হচ্ছে আরএফভি লিখতাম, বুঝছো? আরএফভি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এবং রাইট ফর্ম অফ ভার্বের টপিকটা এমন যেটা সব সময় লাগে, কিন্তু তুমি যদি একবার এটার বেসিক্সটা ক্লিয়ার করে নাও না, তোমার হচ্ছে পরবর্তী তুমি যে কোনো জায়গায় যে কোনো কোয়েশ্চেন ওই বেসিকের উপরে কিন্তু করতে হচ্ছে, তাই না বলো? সো হোয়াট ইজ ভার্ব? ভার্ব হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচের আমাদের 8টা আছে: নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। সো এগুলোর মধ্যে পার্ট অফ স্পিচ মানে তুমি যে কথাগুলো বা শব্দগুলো ব্যবহার করছো, এর মধ্যে আমরা যেমন বাংলায় বিশেষণ, বিশেষ্য, সর্বনাম পড়ি না, ঠিক তেমনি এখানেও হচ্ছে ইংলিশে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো পড়ে থাকি। ভার্বের বাংলা ব্যাকরণে যদি আমরা বলি সেটা হবে ক্রিয়া, মানে তুমি যে কাজটা করছো। সো যেই ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা হওয়া বা এনি অ্যাকশন, ভার্ব বেসিক্যালি ইজ দ্য অ্যাকশন দ্যাট ইউ আর ডুইং। ইট কুড বি, এবং আমরা অনেক ক্ষেত্রেই পরবর্তী সময় দেখব কোনো একটা নাউনের ভার্ব ফর্ম এটা। তার মানে কি, কোনো একটা নাউন কোনো একজন কিছু একটা করছে, সেটা ভার্ব, সেটা যে অ্যাকশনে থাকে, কোনো একটা কাজ করে। ধরো আমি তোমাদের সাথে কথা বলছি, আমি লিখছি, আমি হাঁটছি, দৌড়াচ্ছি, প্রতিটা জিনিস কিন্তু একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা ক্রিয়া বা একটা কাজ বোঝাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। তো ভার্বের এক্সাম্পল আই থিঙ্ক তোমাদের লেভেলে যদি আমি কিছু দিই, যে হি গোজ টু দ্য মার্কেট, শি ইজ মেকিং টি, সে যাচ্ছে কোথাও, তার মানে সেটাও একটা কাজ। শি ইজ মেকিং টি, শি ইজ মেকিং কফি, শি ইজ রাইটিং আ লেটার, শি ইজ ডুইং দ্য লন্ড্রি, তার মানে সে লন্ড্রি করছে, মানে কি কাপড় ধুচ্ছে। সো এই প্রত্যেকটা কিন্তু একটা কাজ, এবং ডুইং লন্ড্রি, সো ডুইং ইজ ইটস অ্যান অ্যাকশন, ইটস আ ভার্ব। সো আমরা এখন শিখবো যে ভার্বের টাইম অনুযায়ী, অর্থাৎ কোন সময় হচ্ছে। যদি কোনো একটা কাজ আমি যদি বলি যে আই ওয়াজ ডুইং দ্য লন্ড্রি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ পাস্টে কোনো একটা পয়েন্ট আমি কোনো একটা কাজ করছিলাম, তাহলে পাস্টেও হতে পারে, প্রেজেন্টে যে আই এম রাইট নাও রেকর্ডিং আ ক্লাস। সো রেকর্ডিং এটাও কিন্তু একটা কাজ, আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং সেটা রেকর্ডও করছি, সো সেটাও একটা কাজ। আবার ভবিষ্যতে যে আই উইল বি গোয়িং টু কলেজ টুমরো, আমি কালকে যাব, কোনো একটা টেন্স। সো টেন্স যদি তোমাদের টেন্সের উপর ইন ডিটেলস ক্লাস হবে, বাট আমি যদি তোমাদেরকে একটু ছোট ধারণা দিই, আগে যেটা হয়েছে, আজকে বর্তমানে যেটা হচ্ছে, বা ফিউচারে যেটা হচ্ছে। আমরা অনেক সময় বলি না যে তোমার যদি টাইম মেশিন থাকতো তুমি কী করতে, তুমি কি পাস্টে যেতে নাকি ফিউচারে যাবে, কোথায় যেতে, কোন পয়েন্ট অফ টাইমে যেতে। সো 3টা জিনিস থাকে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। 3টা টাইমে তুমি যেই কাজই করছো, যে অ্যাকশনই করছো, সেখানে ভার্বের কোন ফর্মটা বসবে। পাস্টে ভার্বের যেই রূপ বসবে, প্রেজেন্টে ভার্বের সেই রূপ বসবে না। যে আই ওয়াজ ডুইং লন্ড্রি ইয়েস্টারডে, আই এম ডুইং লন্ড্রি রাইট নাও, আই উইল বি ডুইং দ্য লন্ড্রি টুমরো আফটারনুন। সো দেখো সেম জিনিস, আমি সেম কাজই করছি, লন্ড্রি করছি, কাপড় চোপড়ই ধুচ্ছি, কিন্তু গতকালকে করছিলাম ওইটার রূপ একরকম ছিল, আজকে একরকম। সো টেন্স ওয়াইজ হচ্ছে। আবার আই উইল বি ডুইং লন্ড্রি, কিন্তু আই কি মানে আমি যদি বললাম তুমি করছো, সেটাও কিন্তু ডিফারেন্ট হতো। তাহলে সময় অনুযায়ী ডিফারেন্ট হচ্ছে, পার্সন অনুযায়ী ডিফারেন্ট হচ্ছে। সো টেন্স আর পার্সনের একটু আইডিয়া থাকা লাগবে। পার্সন কেন বলছি, আমি করলে আই, তুমি করলে ইউ, থার্ড পার্সন আরেকজন করছে, ধরো রিমা, সীমা বা এনিওয়ান এলস। সো পার্সন কিন্তু আছে।
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি কথা বলার সময় আমি নিজের কথা যখন বলছি যে আই এম ডুইং দিস, কিন্তু আই এম না বলে আমি যদি বলতাম অহনা ইজ রেকর্ডিং আ ক্লাস, তাহলে কিন্তু সেটা থার্ড পার্সন হয়ে যেত, কারণ আমি নামটা মেনশন করছি। আবার আমি যদি বলতাম ইউ আর রেকর্ডিং আ ক্লাস অর ইউ আর ওয়াচিং দ্য ক্লাস, সেটা সেকেন্ড পার্সন হতো। সো আমি এত কিছু বলার মূল কারণ হচ্ছে টেন্স অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই তিনটা অনুযায়ী আমাদের ভার্বের ডিফারেন্ট ফর্মস হয়। আবার পার্সন অনুযায়ীও ভার্বের ডিফারেন্ট ফর্ম হয়। পার্সন মানে ফার্স্ট পার্সন হতে পারে আই, মি, মাইসেলফ, এটা ফার্স্ট পার্সন হচ্ছে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ আর সেকেন্ড পার্সন। অ্যান্ড থার্ড পার্সন কি বলো তো? থার্ড পার্সন অহনা, দেন তাবাসুম, এরা প্রত্যেকটা হচ্ছে থার্ড পার্সন। সো আমাদের পার্সন অনুযায়ীও কিন্তু ভার্ব ডিফারেন্ট হয়ে থাকে। এছাড়াও অনেক ক্ষেত্রে ভার্বের ডিফারেন্ট ফর্মস হয়। আমরা রাইট ফর্ম অফ ভার্বে বেসিক্যালি শিখবো ভার্ব কোন রূপে কোন জায়গায় থাকলে সেটা সঠিক হবে। আমি ক্লাস নিতে আসার সময় যেই আউটফিটে আসবো, আমি কি ক্যাম্পাসে সেটা পরে যাব? আমি ক্যাম্পাসে যাওয়ার সময় মেডিকেল কলেজে যখন যাব আমি অবশ্যই অ্যাপ্রনটা পরে যাব। তুমি যখন স্কুলে যাবে তখন স্কুলের ইউনিফর্ম পরে যাবে। তুমি একটা ফ্রেন্ডের বাসায় নর্মাল দাওয়াত খেতে যাচ্ছ, আবার আরেকটা জায়গায় তুমি বিয়ের দাওয়াত খেতে যাচ্ছ, দুই জায়গার ড্রেস কিন্তু তোমার দুই রকম হবে। বাজারে যাচ্ছ তখন আরেক রকমের জামা কাপড় পরে যাবে। তো দেখো এক এক জায়গায় তোমার মানে নিজেকে পেশ করার, প্রেজেন্ট করার রূপটা ভিন্ন হচ্ছে। ভার্বও যখন বিভিন্ন কাল মানে সময়, ধরো পাস্টে, প্রেজেন্টে, ফিউচারে থাকে তখন এক এক রকম হয়। আবার পার্সন, আমি, তুমি, সে, তিনজনের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হয়। এই জিনিসটাই হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্বে বিভিন্ন রুলসের মাধ্যমে জানবো। সো ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তোমাদের ভার্বের উপর আমরা আরেকটা ইন ডিটেলস ক্লাস নিব, যেখানে ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, ট্রানজিশনাল ভার্ব কি, ইনট্রানজিশনাল ভার্ব কি, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। আজকে আমরা ওই ডিসকাশনে আপাতত যাচ্ছি না। সো রাইট ফর্ম অফ ভার্ব, আমি এই জিনিসগুলো মোটামুটি বুঝিয়েছি তোমাদেরকে যে একটা ভার্বের ডিফারেন্ট ফর্মস হতে পারে। ভার্বের একটা থাকে প্রেজেন্ট ফর্ম, যেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা প্রেজেন্টে থাকতেছে। ধরো I like to eat rice, I like to eat pudding. eat কি প্রেজেন্ট না বলো তো? সো এটা হচ্ছে V1 ফর্ম আমরা বলি, বা প্রেজেন্ট ফর্ম। তারপর I ate mango pudding yesterday, I ate mango pudding yesterday। তাহলে দেখো V2 কি হচ্ছে? V2 হচ্ছে পাস্ট ফর্মে। আবার যদি বলি যে ধরো I will be going there, will be going, ওটা কি হচ্ছে? ফিউচার ভার্বের আরেকটা ফর্ম হচ্ছে। সো ভার্বের will be going বা I will go, will be going তো কন্টিনিউয়াস, আমি সেখানে যাব, I will go there, এটাও হতে পারে। তখন কি হচ্ছে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে will অ্যাড হচ্ছে। ফিউচারে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে will অ্যাড হচ্ছে। এছাড়াও আরও অনেক কিছু আছে, যেরকম আমরা দেখব ভার্বের বেস ফর্ম, যেটা আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মে অনেক ক্ষেত্রে বলতে পারি এস বা ইএস ফর্ম। এইটা খুব মজার একটা রুল। অনেক সময় দেখবে অনেকে ইংলিশ নতুন যখন শিখে এই ভুলটা প্রায়শই করে থাকে যে শি সে টুডে, শি কাম টুডে। শি কাম কিন্তু টুডে না, শি উইল বি কামিং টুডে, বা শি কামস হিয়ার, শি গোজ দেয়ার। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিষয়টাকে আমরা টেন্স পড়লাম, পার্সন পড়লাম, নাম্বার জিনিসটা কি? একটা জিনিস দেখো, ম্যাঙ্গো কি? সিঙ্গুলার, তাই না? প্লুরাল কি হবে বলো তো? প্লুরাল মানে বহু বচনে সেটা কি হবে? এক বচনে ম্যাঙ্গো, বহু বচন বা প্লুরালে হবে ম্যাঙ্গোস। এক বচনে বা সিঙ্গুলার ফর্ম হচ্ছে গার্ল, আর প্লুরাল ফর্ম কি হবে বলো তো? প্লুরাল ফর্ম হচ্ছে গার্লস। সো যখন এরকম হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন থার্ড পার্সন কি শি হতে পারে, হি হতে পারে, দুইটাই কিন্তু থার্ড পার্সন না। এটা কি আই না, এটা আই না, তাহলে এটা ফার্স্ট পার্সন না। এটা কি ইউ না, এটা ইউ না, তাহলে আমিও না তুমিও না, এটা সেকেন্ড পার্সনও না, তাহলে এটা হয়ে যাচ্ছে থার্ড পার্সন। আর এটা সিঙ্গেল, একজন মানুষ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি
লাইক হবে যে শি লাইক টু রিড, আমি কি বলবো যে সে বই পড়তে পছন্দ করে, শি লাইক টু রিড হিস্টোরিক্যাল বুকস, তার ঐতিহাসিক বা ধরো ইতিহাস রিলেটেড বইগুলো ভাল লাগে, হিস্টোরিক্যাল বুকস। বা ধরো ফিকশনাল বুকস, ধরো তার গল্পের ফিকশন আর নন ফিকশনের ব্যাপার স্যাপার আছে, তুমি ধরো এমন একটা বই পড়লা যে হাউ টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, তখন সেটা হচ্ছে নন ফিকশনাল, কিন্তু তার গল্পের বই ভালো লাগে, শি লাইক টু রিড ফিকশনাল বুকস। এখন দেখো আমি যদি শি লাইক বলি তাহলে কি এটা ঠিক হবে? না, এখানে এস বা ইএস যুক্ত হবে, এখানে আসলে যুক্ত হবে কি এস যুক্ত হয়ে যাবে, শি লাইকস টু রিড ফিকশনাল বুকস। তাহলে এস বা ইএস ফর্ম আছে, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্টে শি লাইকড টু রিড বুকস। তারপর শি প্লেড বা হি প্লেড ফুটবল অ্যাজ আ কিড। তারপর থার্ড ফর্ম আছে, এটা পার্টিসিপল ফর্ম, এইটা নিয়েও আমরা সামনে ডিসকাশন করব। যে ধরো আই হ্যাড ইটেন ম্যাঙ্গোস লাস্ট সামার, মানে আমি অনেক দূরে বলছি আই হ্যাড ইটেন, এটার সাথে কি হচ্ছে থার্ড ফর্মের সাথে হ্যাড যুক্ত হয়ে যাচ্ছে। সো এই ভার্বের থার্ড ফর্মটা নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করছি, একটু পরে উই আর ডিসকাসিং অ্যাবাউট ইট। আর 2+V ভার্বের ইনফিনিটিভ ফর্ম এটাকে বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, যে আই লাইক টু প্লে, আই লাইক টু বাস্ক ইন দ্য সান, আমার রোদ পোহাতে খুব ভালো লাগে শীতের সকালে। সো এখানে টু যুক্ত ফর্মটা আসতেছে। আর এটা হচ্ছে আইএনজি ফর্ম। আইএনজি হচ্ছে সবচেয়ে মজার। আমার ছোটোবেলায় আমি যখন ফার্স্ট রাইট ফর্ম অফ ভার্ব পড়ি, আমার মনে আছে আমি তখন নার্সারি বা কেজিতে পড়ি, আমাদের এতটুকু একটা বই ছিল, বুঝছো, এরকম প্যাম্পলেট এতটুকু হবে হয়তো, এতটুকু, ওইটা পিঙ্ক কালারের একটা কাভার ছিল, অ্যান্ড ওটার মধ্যে অনেক রুলস ছিল, অনেক ক্যারেক্টার্স ছিল, অনেক মজার ছিল বইটা। তো ওখান থেকে আমরা আইএনজি ওয়ার্ডটা আমি প্রথম যখন শুনি আমার মজা লাগছিল খুব। তো কন্টিনিউয়াস মানে তুমি কাজ করছো, আই এম টেকিং আ ক্লাস, আই এম রিডিং দিস, মানে করছো, অ্যাকশনে আছে, ভবিষ্যতে তুমি খেলতে থাকবে। আই উইল বি প্লেয়িং টুমরো অ্যাট দ্য ফিল্ড অ্যাট 4 PM, আমি করতে থাকবো। আই ওয়াজ ইটিং পুডিং লাস্ট নাইট, আমি খাচ্ছিলাম, করতেছিলাম, করছি, মানে যখন এটা কন্টিনিউয়াসলি হচ্ছে তখন আইএনজি ফর্মটা হয়। সো আমরা ভার্বের কিছু ফর্মস দেখলাম। এখন রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, আমরা কিন্তু যখন রাইট ফর্ম অফ ভার্ব সলভ করি তখন শুধু চেঞ্জ মানে টেন্সটা চেঞ্জ করি এমনটা কিন্তু না, আমরা খেয়াল করি আমার সাবজেক্টকে, আমার সাবজেক্ট কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমার সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল। তারপর আমি দেখব যে কোন কাজটা তো হচ্ছে, কিন্তু কাজটা কখন হচ্ছে, কাজটা কি প্রেজেন্টে হচ্ছে, পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হবে। এবং দেখা যাচ্ছে যে দুইটা কাজ হচ্ছে। আমি তোমাকে এমন একটা বাক্য বললাম, যেমন এখন আমি ক্লাস নিচ্ছি, বাহিরে ভাইয়া যারা আছে ওনারা ডিসকাশন বা মিটিং করছে, তাহলে দুইটা কাজ একসাথে হচ্ছে। তুমি যখন ক্লাসটা দেখবে তখন কিন্তু এই যে আমি ক্লাস নিচ্ছি এটা কিন্তু তখন পাস্ট হয়ে যাবে, কারণ এখন বাজে 4টা, তুমি যখন ক্লাসটা দেখবে তখন ধরো রাতে 9টা বাজে, তার মানে অলরেডি আমি কিন্তু তোমার কাছে পাস্ট হয়ে গিয়েছি। তাহলে পাস্টে দুইটা কাজ একসাথে চলছে। ক্লাস নেওয়াটা আগে শুরু হয়েছিল, কিন্তু পাস্টে ধরো আমি ক্লাস নিচ্ছি 3:30 থেকে, তারপর হচ্ছে তোমরা মিটিং শুরু হয়েছে 4টা থেকে, তাহলে আমার যদিও দুইটাই পাস্টে, কোনটা আগে হয়েছে? আমার ক্লাস নেওয়াটা। জুলাই আন্দোলন আগে হয়েছে, এরপরে নির্বাচন হয়েছে, দুইটাই কিন্তু পাস্ট, নির্বাচনও এখনও পাস্ট, জুলাই আন্দোলনও পাস্ট, কিন্তু কোনটা আগে বেশি হয়েছে? জুলাই আন্দোলন। সো আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এরকমও হতে পারে যে পাস্টে কোনো একটা ইনস্ট্যান্স হয়েছে, কিন্তু পাস্টে দুইটা কাহিনী হয়েছে, দুইটা ইনস্ট্যান্সেস হয়েছে, দুইটার মধ্যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেই অনুযায়ীও কিন্তু ভার্ব ডিফারেন্ট হবে। এছাড়া ইজ দ্য অ্যাকশন রিয়েল, হ্যাবিচুয়াল, ইমাজিন, কমপ্লিটেড অর কন্ডিশনাল। যেমন যে হ্যাঁ আমি গতকালকে হয়তো কি পুডিং খেয়েছি, এটা কিন্তু রিয়েল, কিন্তু হ্যাবিচুয়াল যে আমি সকালে প্রত্যেক দিন উঠে চা খাই, বা অনেকে আছে প্রতিদিন সকালে উঠে কফি খায়, এটা কিন্তু তার হ্যাবিচুয়াল। বা সকাল 5টার দিকে আমি ঘুম থেকে উঠি ডেইলি, এটা হ্যাবিচুয়াল। ইম্যাজিন যে আই উইশ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, বা আমাদের যদি পড়াশোনা না থাকতো, এটা কিন্তু এটা ইম্যাজিনড। দেন কমপ্লিটেড, আমার কাজটা শেষ, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড টেকিং দ্য ক্লাসেস। তারপর কন্ডিশনাল, তুমি যদি আসো, আমরা বলি না ফ্রেন্ডদেরকে যে কালকে তুমি আসলে কালকে তুই আসবি, আচ্ছা তুই কলেজে গেলে আমি যাবো, তুই ক্লাসে আসলে আমি আসবো, এরকম বলি না। সো ইফ ইউ গো আই উইল গো,
বা ইফ ইউ হ্যাড সেড টু মি আই উড হ্যাভ ডান দ্যাট, তুমি বললে আমি করে থাকতাম। তো এরকম কন্ডিশনালও বিভিন্ন জিনিসপত্র হয়ে থাকে। আমরা কিন্তু সামনে গিয়ে কন্ডিশনাল সেন্টেন্সেস পড়বো, সেখানেও কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বের কিছু বেসিক্স লাগবে। যেমন আমি আমার ছোটো ভাইকে ওই দিন ফিজিক্স পড়াচ্ছিলাম, অ্যান্ড ফিজিক্সের আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এরকম একটা সূত্র আছে। সো এই সূত্রটা বের করার জন্য একটা ফর্মুলা লাগে, ধরো a প্লাস বি হোল স্কোয়ার বা এইসব জিনিসপত্র লাগে। এগুলো কিন্তু তার ম্যাথের বেসিক, যে এই পাশ থেকে এই পাশে নেওয়া যায়, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসা যায়, এগুলো তার ম্যাথের বেসিক্স, কিন্তু ওটা কিন্তু এখানে লাগছে। সিমিলারলি রাইট ফর্ম অফ ভার্ব ইজ সাচ আ টপিক, তোমার কিন্তু এটার বেসিকটা সব জায়গায় লাগছে। তারপর ইজ দেয়ার এনি স্পেশাল স্ট্রাকচার কন্ট্রোলিং দ্য ভার্ব? ভার্ব দেখা যায়, তুমি ধরো এমন একটা জায়গায় যাচ্ছ, সেখানে সবাই রেড কালারের ড্রেস পরবে, তুমিও রেড পরে যাবে, বা তুমিও হয়তো ওই টোনের কালার পরার চেষ্টা করবে, সবাই যেটা পড়ছে। তো ঠিক তেমনি ভার্ব অনেক সময় তার আশেপাশের ফ্যাক্টর দ্বারা কন্ট্রোলড হয়ে থাকে। এবার আসা যাক আমরা ফার্স্ট রুলে চলে যাব। আমরা প্রত্যেকটা রুলের পর পর কিছু এক্সাম্পলস দেখব, এবং কিছু এক্সাম্পল তোমাদের জন্য প্র্যাকটিস বা হোমওয়ার্ক হিসেবে থাকবে। আই হাইলি আর্জ এভরি ওয়ান অফ ইউ to complete those and submit those in the homework sharing group, so that I can go through those and help you understand if you made a mistake, or where are the mistakes, or where are the aspects you could be improving on. প্রথমে আসা যাক, বিফোর টেন্স, বিফোর এনিথিং এলস দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট। এখন ধরো ভার্ব সবসময়ই কিন্তু সাবজেক্ট অনুযায়ী যাবে। আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দিই, আমি একটা চশমা পরবো, চশমার সাইজটা অনেক ছোট, একটা সানগ্লাস পরবো অনেক ছোটো, এটাকে আমার হবে? হবে না। আমার জুতার সাইজ ধরো 42, কিন্তু আমি যদি এখন 38 সাইজের একটা জুতা পরতে যাই, তাহলে কি হবে? হবে না। আবার ধরো আমি একটা ব্যাগ নিব, স্কুল ব্যাগ, কিন্তু এই স্কুল ব্যাগটার সাইজ এতটুকু, আমার হ্যান্ড ব্যাগের সাইজের, তাহলে কি হবে? হবে না। অর্থাৎ ভার্ব সবসময় কিন্তু রাজি হতে হবে কার সাথে? সাবজেক্টের সাথে। সো সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব, এটা একটা মানে মাস্ট। এবং আমরা দেখা যায় যে স্পোকেন ইংলিশে কিন্তু আমরা সবসময় হয়তো সব গ্রামাটিক্যাল রুলস ফলো করি না, কিন্তু দিজ আর থিংস, কিছু জিনিস আছে যেটা শুনতে খারাপ শোনায়, যে গার্লস গো দেয়ার বললা, কিন্তু গার্লস গোজ দেয়ার এরকম বললা, তাহলে কিন্তু হবে না। দ্য গার্ল হ্যাভ ডান দ্যাট কিন্তু হবে না, দ্য গার্ল হ্যাজ ডান দ্যাট। সো সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যাবে, প্লুরালের সাথে প্লুরাল যাবে। কিছু এক্সাম্পল দেখি। শি রাইটস ভেরি নিটলি, যদি আমি বলতাম, সাপোজ আমি বললাম শি রাইট ভেরি নিটলি না বলে নিটলি বললাম, তাহলে কিন্তু এখানে ভুল, কারণ এখানে এস দাওনি তুমি, তাহলে এটা ভুল। তারপর শি কুক ইয়ামি ফুড, শি কুকস হবে, তাহলে এটাও কিন্তু তোমার ভুল হচ্ছে। তো এই জিনিসগুলো কি এস বা ইএস কেন বলছি? থার্ড পারসন, এটা কি থার্ড পারসন, সিঙ্গেল নাম্বার, তাহলে ভার্বের সিঙ্গেল ফর্ম হবে, সাথে এস বা ইএস যুক্ত হবে। দে রাইট ভেরি নিটলি, দে কিন্তু মানে কি প্লুরাল, এই জন্য তুমি রাইট লিখেছো। দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সেস, প্রিন্সিপাল কি থার্ড পারসন, প্রিন্সিপাল কি একজন হয় না চারজন হয়? একজন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব অ্যানাউন্সের সাথে। অ্যানাউন্স করাও কিন্তু, আমি তোমাদেরকে ঘোষণা করছি যে কালকে স্কুল বন্ধ, এটাও কিন্তু একটা কাজ। সো অ্যানাউন্স হচ্ছে আমার ভার্ব, এবং এটার সাথে এস বা এস যুক্ত হচ্ছে, কারণ এখানে ই আছে, এস যুক্ত হয়ে গেল। তাহলে এটা বলো, দ্য স্টুডেন্টস ড্যাশ ফর দ্য এক্সাম, দ্য স্টুডেন্টস প্রিপেয়ার ফর দ্য এক্সাম, নাকি দ্য স্টুডেন্টস প্রিপেয়ার্স ফর দ্য এক্সাম? একটু চিন্তা করে বলো তো। ইচ বয় ব্রিংস হিজ নোটবুক, ইচ বয় মানে কি একজন, প্রত্যেকে। ইচ স্টুডেন্ট, ইচ টিচার, মানে এটা ইচ বললেই কিন্তু তুমি বুঝে যাচ্ছ এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে ভার্বটা কি হবে? মাই ফ্রেন্ডস ড্যাশ নিয়ার দ্য স্কুল, মাই ফ্রেন্ডস, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, যে আমাদের যদি সিঙ্গুলার, প্রথম সবচেয়ে ইজিয়েস্ট জিনিস, সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার সাবজেক্ট না হয়ে আমার যদি তাহলে সিঙ্গুলার ভার্ব যদি হয় সেই ক্ষেত্রেও, মানে এটা ভাইস ভার্সা টাইপের। কিন্তু আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যদি আমার প্লুরাল সাবজেক্ট হয়, সাপোজ কারো একজনের প্লুরাল দে আছে, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল ভার্ব। আবার এই যে এই জায়গাটাতে আরেকটা ডিফারেন্ট রুল হবে,
যদি সিঙ্গেল সাবজেক্ট এর যদি থার্ড পারসন হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই। দ্য ম্যাঙ্গো না দিই, শি বা হি দেই। আচ্ছা, এটার আগে আরেকটা দেখায় আসি তোমাদেরকে, এস বাই ইএস এরটা আগে দেখাই, কারণ ওইটা বেশি কমনলি তোমাদের লাগবে। এস বাই ইএস কি? শি রিডস ইন ক্লাস 10। তাহলে কি শি কি থার্ড পারসন, তারপর শি যেহেতু, তাহলে এটা কি মানে সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এই জন্য আমরা রিডস লিখছি, এখানে আমরা রিডস এস যুক্ত করছি, ঠিক আছে? প্লুরাল যদি হতো, এখানে আমাদের এক্সাম্পলেও কিন্তু আমরা দেখতেছি মাই ফ্রেন্ডস, এখানে আমরা আরেকটা দিতে পারি মাই কাজিনস লিভ ইন চিটাগং। মাই কাজিনস, এটা কি? এটা প্লুরাল সাবজেক্ট। এটা কি? এটা প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, মানে লিভ লিখছো তুমি, কিন্তু লিভস লিখতেছো না, এস বাই এস যুক্ত করতেছো না। সো এইটাও কাইন্ড অফ ওইটার মধ্যে পড়তেছে, কারণ তোমার এস বাই এস যুক্ত করতে হতেছে না। দ্য ম্যাঙ্গোস টেস্ট সুইট, এরকমভাবে। এরপর তোমার যদি আমরা আরেকটা দেখি যে ইচ বয়, এখানে আমি সলভ করে দিচ্ছি প্রথমটা দেখে। ইচ বয় ব্রিংস, ইচ বয় ব্রিংস না দিয়ে এখানে আমরা ইচ বয় ব্রিং। সো এগুলো আমরা, তারপরেও তোমরা এইটা হোমওয়ার্কে আমি রাখি, আমি এটা লিখলাম না কারণ তাইলে তোমাদের হোমওয়ার্কের জিনিস থাকতেছে না। সো আই ওয়ান্ট ইউ গাইজ টু সলভ ইট অ্যাক্টিভলি। এই গেল। এরপর আমরা চলে যাব হচ্ছে রুল 2, সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তোমার টেন্সটাও মাথায় রাখতে হবে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট মানে শি লিভস হেয়ার, তারপর প্রেজেন্ট, তোমাদের টেন্সের একটা আলাদা এন্টায়ার ক্লাস হবে, ওখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা ডিটেলসে পড়বো। বাট বেসিক্যালি ধরো যেটা জেনারেলি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এইসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করে থাকি। এটা নিয়ে টেন্সের ক্লাসে খুব ডিটেলসে কথা বলা হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ছোটোবেলায় বলতাম, তো এইটা আমরা যখন যেসব ক্ষেত্রে দেখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেসব ক্ষেত্রে আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। যদি এক্সাম্পল দেখি, রহিম গোজ টু স্কুল, গোজ মানে কি এস বাই এস যুক্ত হচ্ছে। রহিম থার্ড পারসন সিঙ্গেল নাম্বার, মাই ফ্রেন্ড এটাও থার্ড পারসন, আমি তুমি বাদে আর যত দুনিয়া যে আছে, তুমি আর আমি বাদে পৃথিবীতে যে আছে সে হচ্ছে থার্ড পারসন। সো থার্ড পারসন মাই ফ্রেন্ড বাইজ মোবাইল ফোনস ফর হিজ বিজনেস রেগুলারলি, তাহলে কি হচ্ছে এখানে সে কি করতেছে, এস বাই এস যুক্ত হতেছে। দেন ওয়ার্ডস লাইক ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, এনিবডি, সবসময় এগুলো সিঙ্গুলার থাকবে। দেখো এগুলো প্রত্যেকে, ইচ মানে কি প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি, ইচ স্টুডেন্ট তো প্রত্যেকে, তো সে তার নিজস্ব ইন্ডিভিজুয়াল, নিজস্ব মানুষ, তো সেক্ষেত্রে অলওয়েজ সিঙ্গুলার। আর নাম্বার প্লাস প্লুরাল নাউন যদি থাকে তাহলে প্লুরাল ভার্ব, যেমন আর নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, তার মানে কি একগুচ্ছ স্টুডেন্ট অ্যাবসেন্ট। আর নাম্বার অফ কাউজ আর সিক, তুমি কি বলবা আর নাম্বার অফ কাউজ ইজ সিক, না, তুমি এক দল বা এক গুচ্ছ হচ্ছে গিয়ে কি বলে গরু অসুস্থ হয়ে গেছে। আর নাম্বার মানে একটার বেশি। দেখো তুমি এটার আমরা মনে রাখার একটা ইজি টেকনিক ছিল, সেটা হচ্ছে যদি হচ্ছে তোমার এ নাম্বার আসে, তাহলে এখানে কি হচ্ছে অ্যাজ আ হোল এই পুরাটাকে আমরা ধরে নিচ্ছি, আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। তাহলে এখানে দেখো যে না, স্টুডেন্টটাকে, যে স্টুডেন্টের সংখ্যা বাড়তেছে, স্টুডেন্টের কথা কিন্তু এখানে বলতেছে না। দ্য নাম্বার অফ ক্রাইমস ইজ ইনক্রিজিং, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ফলিং সিক ইজ ইনক্রিজিং। তাহলে ওখানে ফোকাসটা থাকছে তোমার নাম্বারের উপর। সো দ্য নাম্বারের পরে যদি প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, আর নাম্বারের পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে। এটা হচ্ছে গিয়ে অনেকে নেমোনিক দিয়ে মনে রাখার জন্য বলে এ থাকলে, এ নাম্বার হইলে তোমার হচ্ছে প্লুরাল হয়, আর দি নাম্বার থাকলে
সিঙ্গুলার হয়। এটা নেমোনিক টাইপের, অনেকে মনে রাখার জন্য লেখে, এটা পুরাই কি বলে নেমোনিক। নেমোনিক মানে হচ্ছে হঠাৎ করে মনে না পড়লে জাস্ট এটা মনে করার জন্য আর কি। তারপর সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড আর ইউজুয়ালি প্লুরাল, যে রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, ফাহিম অ্যান্ড অমিয় ভাই আর টিচার্স অফ দ্য ম্যাথ ডিপার্টমেন্ট। তাহলে এরকম দুইটা জিনিস থাকলে ইউজুয়ালি প্লুরাল হয়। কিন্তু ব্রেড অ্যান্ড বাটার, এটা কিন্তু আমরা একটা জিনিসই বলছি, ব্রেড আর বাটারকে আলাদাভাবে বলতেছি না। এরকম বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো মূলত দুইটা ওয়ার্ড থাকলে ওগুলো একই কনসেপ্ট বোঝায়, যে ব্রেড অ্যান্ড বাটার, তারপর হচ্ছে গিয়ে চিজ অ্যান্ড, এরকম কিছু ওয়ার্ডস আছে যেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ওই দুইটাকে একটা কনসেপ্ট বা একটা আইডিয়া বোঝায়, সেসব ক্ষেত্রে সেটা আবার সিঙ্গুলার হয়ে যায়, কারণ এটা আসলে একটা জিনিসে বোঝাচ্ছে, দুইটা আলাদা জিনিস বোঝাচ্ছে না। কিন্তু এখানে কিন্তু দুইটা আলাদা মানুষ। এবার আসা যাক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আসলে কি কি জিনিসপত্র পড়ে? সিম্পল প্রেজেন্ট টেন্সও এটাকে বলা হয়ে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে তোমার কোনো একটা হ্যাবিট, রুটিন, ইউনিভার্সাল ট্রুথ, মানে এটা চেঞ্জ হচ্ছে না, এটা তোমার নিত্যদিনের সত্য। ধরো তোমার রুটিন, তুমি সকালে উঠে আই গো টু স্কুল এভরিডে, এটা তোমার ডেইলি জিনিসপত্র। আই গো টু মেডিকেল কলেজ এভরিডে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আসলে কোন কোন জিনিস ইনক্লুডেড হয় আমরা একটু সেটা দেখি। দেখো, হ্যাবিটস, রুটিনস, ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিট বলতে যে তুমি হয়তো সকালবেলা উঠে সবসময় চা খাচ্ছ, কফি খাচ্ছ, সেটা তোমার হচ্ছে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। রুটিন, যে এই অনুযায়ী করি, সকালবেলায় আমার সবসময় ক্লাস হয়ে থাকে, সো এইগুলো রুটিন হোক। ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট, এই জিনিসগুলো কিন্তু তোমার ইউনিভার্সাল ট্রুথের আন্ডারে পড়ছে। উই ইউজ ইনডেফিনিট টেন্স ফর ডেইলি রুটিনস, হ্যাবিটস, ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড স্কেডিউলড ইভেন্টস, যে এই টাইমে এই জিনিসটা করা আছে। যেমন পানি যে 100°C তাপমাত্রায় বয়েল হচ্ছে, এটা কিন্তু এরকমই থাকছে। দেন হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, শি স্টাডিজ এভরি নাইট, এটা ওর জন্য একটা রুটিন হয়ে গেছে। মাই সিস্টার ড্যাশ কে ড্রামা এভরি উইকেন্ড, এটাও ওর জন্য একটা কি হয়ে গিয়েছে, তোমার রুটিন হয়ে গিয়েছে। এছাড়া উই হ্যাভ আ ক্লাস অ্যাট 9 AM, এটা কিন্তু স্কেডিউলড ইভেন্ট। দ্যাট আই হ্যাভ আ মিটিং অ্যাট 12 PM। সো এরকম কিন্তু আমার জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার তোমাদেরকে একটা মজার জিনিস বলি, 12 PM এই জিনিসটা আমি অনেককেই ভুল করতে দেখি। আর 12 AM, AM মানে কিন্তু রাত হয়ে গেছে, কারণ AM শুরুই হয় 12 AM থেকে, 11:59 পর্যন্ত PM থাকে রাতে। ঠিক যখন 12টা বাজে তখন 12 AM, অর্থাৎ পরের দিন হয়ে যাচ্ছে। আর 12 PM মানে ভর দুপুর বেলা 12টা। এই ভুলটা আমি অনেকেরই মেসেজ বা হচ্ছে পোস্টে দেখে থাকি, সো এই জিনিসটা আমরা কিন্তু আরেকটু মাথায় রাখতে পারি। এবার আসা যাক যে কমন মিস্টেক কি হয়, আমরা এস বাই এস যুক্ত করি না। যেমন এখানে হচ্ছে শি গোজ টু স্কুল, সেখানে শি গো টু স্কুল, শি গোজ টু স্কুল হবে। তারপর আফটার মডেল ভার্বস, মডেল ভার্ব হতে পারে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এটা নিয়েও আমরা সামনে মডেল ভার্বের একটা এন্টায়ার পার্ট আছে, ওখানে কিন্তু মডেল ভার্বের সাথে আমরা কখনোই এস বাই এস রাখি না। যে শি ক্যান গো, শি ক্যান গোজ না, শি মাইট গোজ না, এটা হবে শি ক্যান গো টু স্কুল, শি মাইট গো টু দ্য ফেয়ার, সে মেলাতে যেতে পারে। সো মডেল যদি থাকে, মডেলের লিস্টটা আমরা সামনে দেখাচ্ছি, তখন কিন্তু এস বাই এস যুক্ত হচ্ছে না। এবার আসা যাক 4 নাম্বার রুল। আমরা অনেক সময় দেখি প্রশ্নে বি লেখা, কোনো কিছু একটা এক্সাম্পল দিয়ে সাইড দিয়ে বি লেখা, যে দ্য ফ্রিডম ফাইটার্স বি দ্য গ্রেট সন্স অফ আওয়ার কান্ট্রি। বি লেখা মানে কি জানো? এটা সলভ করার সময় পরবর্তীতে টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসে, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী। আই এম হবে, আই ওয়াজ হবে, কিন্তু আই ওয়্যারও হয় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এটা একটা ডিফারেন্ট কনোটেশন বা ডিফারেন্ট সিনারিওতে। আই উইশ আই ওয়্যার আ বার্ড, মানে আমি চিন্তা করছি ইস আমি যদি একটা পাখি হতাম, সেটা অন্য ক্ষেত্রে। কিন্তু আই এম হবে, আই আর হবে না, কিন্তু ইউ আর হবে। ইউ এম কিন্তু ভুল, ইউ এম কিন্তু আমার এখানে ভুল হচ্ছে। তা দেখো দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে হবে এটা যেহেতু ফাইট আর্স, তার মানে প্লুরাল, তাহলে আর হচ্ছে। দেন রহিম ওয়াজ ভেরি উইক লাস্ট উইক। দেন হচ্ছে ফিউচারের ক্ষেত্রে সেটি পরিবর্তন হয় না, কেননা মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো দেখা যাচ্ছে বি এর ভার্ব বেস ফর্ম থাকে, সো ফিউচার টেন্সে আমরা মডেল ভার্বগুলো ইউজ করতেছি, মডেলস থাকছে, অ্যান্ড মডেলস এর পরে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্ম থাকছে, এবং আমরা একটু আগেও জেনেছি এস বাই এস যুক্ত হচ্ছে না। যে রহিম উইল বি আ ডক্টর, বাংলাদেশ উইল বি আ ডেভেলপড কান্ট্রি ওয়ান ডে। সো উইলের পরে আমাদের কিন্তু তখন মডেল থাকছে এবং তখন বেস ফর্মটা আসতেছে।
ফিফথ যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কখন যে অ্যাকশন এখনই হচ্ছে, আমরা কিন্তু এটাও বলছি যে কন্টিনিউয়াস বা আইএনজি যুক্ত মানে এখনই হচ্ছে বা কাজটা হচ্ছে, এটা একটা টেম্পোরারি অ্যাকশনও হতে পারে অথবা যে ভবিষ্যতে এটা করবো, আই এম প্ল্যানিং টু ডু দিস, আই এম প্ল্যানিং টু বাই অ্যান আউটফিট ফর মাই ঈদ ফাংশনস, আমি ঈদের জন্য একটা ড্রেস কিনবো ভাবছি, একটা আউটফিট কিনবো ভাবছি, সো এটা আমি কিনবো সামনে। আই এম স্টাডিং ফর মাই টেস্ট, আমি এখনই পড়ছি। শি ইজ ওয়াচিং আ লেকচার, সে কি সারা জীবন লেকচার দেখতে থাকবে না, একটা টেম্পোরারি অ্যাকশন। দে আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, সো এগুলো কিন্তু প্রত্যেকটাই এখন কাজ চলমান আছে। এখানে যদি দেখি প্র্যাকটিস তোমাদের যেটা হোমওয়ার্ক, যে উই ড্যাশ আওয়ার অ্যাসাইনমেন্ট নাও, তাহলে কন্টিনিউয়াস। দ্য টিচার ড্যাশ দ্য টপিক, দ্য টিচার এখনই বুঝাচ্ছে, তাহলে এটা কি হবে বলো তো সামনে? এটা একটু সলভ করে দেয়। দ্য টিচার ইজ explaining the topic right now, or the teacher is explaining, I am explaining this topic to you, I am explaining right form of verb to you, so এটা কিন্তু এখন হচ্ছে। তারপর I dash to improve my English, I dash, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে। তারপর ইম্পর্টেন্ট কিছু এক্সেপশন আছে, সাম ভার্বস আর নট ইউজ ইন কন্টিনিউয়াস, তার মানে কি সব ভার্বের হয়? নট রিয়েলি, দিস আর কল্ড স্ট্যাটিক ভার্বস। আই নো দ্য অ্যান্সার, আমি জানি, আই এম নোয়িং দ্য অ্যান্সার কিন্তু হয় না, মানে আমি জানি, এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না। তারপর হচ্ছে শি লাইকস বায়োলজি, শি ইজ লাইকিং বায়োলজি, নো, এটা কিন্তু হবে না। সো এরকম কিছু ভার্ব আছে যেগুলো স্ট্যাটিক থাকে, ওগুলো কন্টিনিউয়াস হয় না, সেসব ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব না। সিক্স রুল হচ্ছে পাশাপাশি সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে দ্বিতীয় বা শেষের ভার্বটি থাকবে নন ফাইনাইট ভার্ব করতে হবে। তোমার যখন দুইটা ভার্ব পাশাপাশি থাকবে, একটাকে তুমি নন ফাইনাইট করে ফেলবে, এবং সেটার জন্য দেখা যায় যদি এটা উদ্দেশ্য বুঝায়, যে কোনো একটা ইন্টেনশন বুঝেছি, কি কারণে করছো, সেসব ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব দিয়ে করব। অন্যান্য ক্ষেত্রে ভি প্লাস আইএনজি দিয়ে করতে পারি। প্যাসিভ ফর্ম যদি হয়, প্যাসিভ বলতে কি আমি অ্যাক্টিভলি কাজটা করি নাই, যে আমি গ্লাসটা ভেঙে ফেলছি, গ্লাসটা ভেঙে গেছে, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, আই ব্রোক দ্য গ্লাস, আই ব্রোক দ্য গ্লাস জার, দ্য গ্লাস জার ওয়াজ ব্রোকেন। আমি হয়তো বলছি না যে আমি ভাঙছি, বাট গ্লাস জারটা ভেঙে গেছে। একটা হচ্ছে আমি ভেঙেছি, তখন কিন্তু ফোকাস আমি থাকছি, যে আমি গ্লাসটা ভেঙে ফেলছি। যখন বলছি গ্লাসটা ভেঙে গেছে, তখন কিন্তু আমি নিজের উপর দোষ নিচ্ছি না। সো সেকেন্ড যেটা, যে গ্লাস জারটা ভেঙে গেছে, দ্য গ্লাস জার ওয়াজ ব্রোকেন, অর দ্য ফিশ ওয়াজ ইটেন, তার মানে কি সেটা প্যাসিভে চলে যাচ্ছে। সো প্যাসিভের ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে। এছাড়া আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমার মনে হয় আরো সহজ হবে, যে আই উইল গো টু দ্য মার্কেট ড্যাশ সাম শার্টস। দেখো গো আছে আবার বাইও আছে, তো আমি যাচ্ছি একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে, একটা ইন্টেনশনে, তখন সেটা কি হবে? টু গো বাই, টু বাই সাম শার্টস। দে আর স্টাডিং, দেখো এখানে স্টাডি একটা ভার্ব, আরেকটা ভার্ব কি দেখো, আরেকটা ভার্ব হচ্ছে গেইন। তাহলে আমি পড়াশোনা কেন করছি, আমার একটা উদ্দেশ্য আছে। দে আর স্টাডিং হার্ড টু গেইন আ গুড রেজাল্ট। তাহলে এখানেও আমরা কি করছি? টু প্লাস ভার্ব ফর্মটাতে যাচ্ছি। আই স আ ম্যান ড্র ড্যাশ আ পিকচার। দেখো এখানেও দুইটা ভার্ব আছে, সি মানে দেখছে, আর ড্র আরেকটা ভার্ব আঁকছে। সো এইসব ক্ষেত্রে আমরা কি করছি, এখানে যে উদ্দেশ্য না, আই স আ ম্যান ড্রয়িং আ পিকচার, ঠিক আছে, কারণ এখানে উদ্দেশ্য দেখছি না। আই বট আ টেবল ড্যাশ অফ উড অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ, এখানেও কোনো উদ্দেশ্য নেই। যদি এরকম হতো, দেখো উদ্দেশ্য নেই কিন্তু দুইটা ভার্ব আছে, বাই আছে আর মেক আছে, তাহলে যেহেতু উদ্দেশ্য নেই, তাহলে আমি বলছি আই বট আ টেবল টু মেক সামথিং। ধরো আই বট আ টেবল টু মেক ফুড, আই বট আ টেবল টু অ্যাটেন্ড আ পার্টি, টু হোস্ট আ পার্টি, আমার বাসায় একটা দাওয়াত আছে, এই জন্য আমি একটা টেবিল কিনেছি। তাহলে উদ্দেশ্য যখন থাকছে, আই বট আ টেবিল টু মেক পার্টি, টু থ্রো আ পার্টি। তাহলে যখন থ্রো, তখন ধরো মেক নেই, তখন আমি ভার্ব দিলাম থ্রো। আই বট আ টেবিল টু থ্রো আ পার্টি, আমার টেবিল লাগতো। আই বট আ কেক টু থ্রো আ পার্টি, তাহলে এখানে কিন্তু উদ্দেশ্য থাকছে। এছাড়া আই বট আ টেবিল ড্যাশ অফ উড, এটা কি দিয়ে বানানো, এই জন্য আমরা মেড দিচ্ছি। আই বট আ টেবিল মেড অফ উড অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ। তো দুইটা ভার্ব থাকছে, এই ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাচ্ছে, কেননা এটা কিন্তু আমি ডিরেক্টলি তোমার হচ্ছে কোন জিনিসটা দিয়ে বানানো, ওইটার উপর ফোকাসটা থাকছে। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট যদি আসে, যে এটা অলরেডি কাজটা পাস্টে হয়ে গিয়েছে,
সো এখানে কি হতে পারে, এটা কখন, যে অ্যাকশন ফিনিশড ইন দ্য পাস্ট, অলরেডি এটা কমপ্লিটেড হয়ে গিয়েছে, স্পেসিফিক পাস্ট টাইম মেনশনড, স্পেসিফিক পাস্ট টাইমটা মেনশন করা থাকতে পারে অনেক ক্ষেত্রে, যে শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ফিনিশড মাই হোমওয়ার্ক, কাজ হয়ে গেছে, আর একটা হচ্ছে টাইম মেনশন করে দিচ্ছি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, দে ওয়ন দ্য ম্যাচ লাস্ট উইক, আই ডিড দ্য অ্যাসাইনমেন্ট লাস্ট সানডে, আই ওয়েন্ট টু দ্য ফার্মার্স মার্কেট লাস্ট টিউসডে। সো এরকম করতে পারি যখন টাইম মেনশন করা থাকবে। কিছু কমন মিস্টেক থাকে যে ইউজিং ডেড অ্যান্ড সেকেন্ড ফর্ম, এইটা দিস থাকে না, মানুষের কিছু জিনিস খুব গায়ে লাগে, আমার এটা খুবই লাগে, যে হি ডিড ওয়েন্ট, হি ডিড এইট, এগুলো কি হয়, ডিডের সাথে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করবো না, যদি ডিড থাকে সেই ক্ষেত্রে ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম, হি ডিড গো, হি ডিড give the exam, give the exam, সে পরীক্ষা দিয়েছিল। এখন এখানে যদি বলতো he did given the exam, he did given the exam, তাহলে কিন্তু ভুল হতো। এবার আসা যাক 8 নাম্বার, যে পাস্ট কন্টিনিউয়াস, যে পাস্টে বা কোনো একটা সময়, যে আই ওয়াজ ওয়াচিং আ টিভি সিরিজ লাস্ট নাইট, আই ওয়াজ ওয়াচিং আ মুভি উইথ মাই ফ্রেন্ডস লাস্ট সামার ভ্যাকেশন, আই ওয়াজ having mango a while back, I was having mango before you came, I was having a cup of coffee before the class started, I was having, মানে পাস্টের ওই পয়েন্ট অফ টাইমে তুমি একটা কাজ করতেছিলা, মানে ধরো তুমি তোমার ফ্রেন্ডকে বললা যে এরকম হচ্ছিল, তুমি সবসময় চিন্তা করবে রিয়েলিস্টিক্যালি জিনিসটা কি হচ্ছে, রুল তো পড়ছোই বাট রিয়েলিস্টিক্যালি চিন্তা করো, তুমি যদি তোমার ফ্রেন্ডকে বলতে হয় হ্যাঁ আরে আমরা ওখানে গেছিলাম, গিয়ে সেরে দেন আমি খাচ্ছিলাম, তখন আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, I was having food when I met a friend of mine, I was watching a movie when the earthquake happened, I was tidying up my room when the when the bell rang, তার মানে আমার বাসায় বেলটা যখন বাজছে তখন আমি আমার রুম গুছাচ্ছিলাম, তাহলে পাস্টে কোনো একটা কাজ হচ্ছিল ওটা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি, যে অ্যাকশন ওয়াজ হ্যাপেনিং এট আ স্পেসিফিক টাইম। আমি তো প্রত্যেকটা ক্ষেত্রেই বলছি, যখন আর্থকুয়েক হয়েছে, যখন বেলটা বাজছে, যখন আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, স্পেসিফিক টাইম আমি মেনশন করে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে এটা ইন্টারাপ্ট হয়েছে, দেখো বেলটা যখন বাজছে আমার রুমটা গুছাচ্ছিলাম তখন আমার ইন্টারাপশন হয়েছে, আমি খাবার খাচ্ছিলাম হঠাৎ করে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, দেন হচ্ছে এরকম প্রতিটা জিনিস কিন্তু একটা কাজে ইন্টারাপশন হয়েছে অ্যান্ড একটা স্পেসিফিক টাইম মেনশন করে দিচ্ছি। এক্সাম্পল কি, আই ওয়াজ স্টাডিং অ্যাট 10 AM, এইসব ক্ষেত্রে যে কাজটা হচ্ছিল আবার ইন্টারাপশনও হতে পারে। She was sleeping when I called, এটা ইন্টারাপশন, আর এটা হচ্ছে মানে কাজটা হচ্ছিল। I was studying at 10 PM, they were playing football, কোন একটা সময় ওরা খেলতেছিল। তো এইগুলো তোমাদের হোমওয়ার্ক, যে হি ড্যাশ when the phone rang, তার মানে এটা ইন্টারাপশন হয়েছে। We dash the project, আমরা একটা কাজ করতেছিলাম, আমরা একটা প্রজেক্ট ডিসকাস করতেছিলাম। I dash TV at that time, আমি ওই সময় এটা করতেছিলাম, আমি ওই সময় ক্লাস রেকর্ড করতেছিলাম, আমি ওই সময় ফোন স্ক্রোল করতেছিলাম। এটা তোমাদের হোমওয়ার্ক। কিছু কমন মিস্টেক আছে, সামটাইমস উই কম্বাইন পাস্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট ইনডেফিনিট, এই দুটো মিক্স করে ফেলি। আই ওয়াজ স্টাডিং when the electricity went off, দেখো যখন দুইটা কাজ থাকতেছে, লঙ্গার কাজটা সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর শর্টার ইন্টারাপ্টিং টাস্কটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ আমার যেই কাজটা, ধরো আই ওয়াজ রেকর্ডিং দ্য ক্লাস when the teachers came in, I was recording the class when the meeting started, আমি ক্লাসটা রেকর্ড করতেছিলাম, বেলা 3টা থেকে আমি ক্লাস রেকর্ড করা শুরু করছি, 4টার থেকে মিটিং শুরু হয়েছে, তার মানে আমার ক্লাসের মাঝখানে ইন্টারাপশন কি ছিল, মিটিং। তাহলে এরকমও আমি আবার উল্টা যদি বলি যে মিটিংটা 3টা থেকে শুরু হয়েছিল, আমার ক্লাস 4টায় আমি শুরু করছি, the meeting was going on when I started the class, তাহলে মিটিংটা 3টা থেকে শুরু হয়েছে, আমি 4টায় শুরু করছি, আর কাজ ছোট কোনটা, ক্লাসটা। সো ইন্টারাপশন যেটা করতেছে শর্টার কাজটা, ওটার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট ইউজ করতেছি, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতেছি, আর যেটা হচ্ছিল সেটাতে, ধরো তুমি হচ্ছে এখন ক্লাসটা দেখতেছো, আই ওয়াজ ওয়াচিং দ্য ক্লাস ওয়েন মাই ব্রাদার কেম, আমার ছোট ভাই এসে আমাকে বলছে এই চলো খেলি খেলি খেলি, তাহলে তোমার ভাই এসে ইন্টারাপশন করতেছে। আবার এরকম হইতে পারে তোমার ভাই কার্টুন দেখতেছিল ফোনে বা ল্যাপটপে, তখন তুমি এসে বলছো আমার ক্লাস করা লাগবে, মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং ডোরেমন when I asked for the laptop, আমার ভাই কার্টুন বা ডোরেমন দেখতেছিল যখন আমি এসে ওকে বলছি ল্যাপটপটা দাও। তাহলে কাজ আগে কোনটা বেশিক্ষণ ধরে হচ্ছিল, ডোরেমন দেখতেছিল, তুমি এসে মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করছো। আই থিঙ্ক এবার তোমরা বুঝতে পারছো।
এভাবে রিয়েল লাইফ সিনারিওতে বুঝবা, তাহলে রুল আর মনে রাখা লাগবে না। মাঝে মাঝে শব্দের শুরুতে, বাক্যের শুরুতে দেয়ার বসে, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং, দেয়ার লিভড আ লং এজড কিং। কোনো এক কালে, মানে অনেক বছর আগে ছিল যে এক রাজা, মানে এটাকে ইন্ট্রোডিউস করতেছে সেন্টেন্সটাকে। সো ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর যেই সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্ব বসে, যে দেয়ার লিভড আ কিং হু ওয়াজ টল অ্যান্ড মাইটি, মানে এমন এক রাজা ছিল, সে অনেক লম্বা ছিল, অনেক ইয়া ছিল। সো এখানে কিং কিন্তু সিঙ্গুলার। There were a couple of boys who were rude to the teacher. দেখো, there were boys, boys কি প্লুরাল সাবজেক্ট, তাহলে তোমার ইয়া কি হবে, ভার্ব কি হবে, প্লুরাল। এখানে এই জিনিসটা বলছে সাবজেক্ট দেয়ারের পর যে সাবজেক্টটা থাকবে, ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর আমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বও সিঙ্গুলার হবে, তাহলে আমার ভার্বও কি হবে, ভার্বও সিঙ্গুলার হবে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর আমার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমার যে ভার্বটা থাকবে, আমার ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। There is a school in our area. A school, একটা বিদ্যালয়, এই জন্য there is. There are many people in the room. There are many lights in the room. There is one teacher in the room. There are many glass jars in the room. Or there are many glass cups on the table. In the table বলি নাই কিন্তু on the table, টেবিলের উপরে লেগে আছে, টেবিলের উপর বসায় রাখছে, এই জন্য on the table, preposition. আর আরেকটা কি আছে, there is one pink notebook on the table. টেবিলের উপর একটা পিঙ্ক নোটবুক আছে, there is one pink notebook. There are multiple glass cups on the table. টেবিলের উপর অনেকগুলা কাচের গ্লাস আছে। 10 নাম্বার রুল, সকল প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি যুক্ত হয়, তবে টু যদি থাকে তাহলে টু এর পর আমরা ভার্বের বেস ফর্ম বসবো। ভার্বের বেস ভার্ব বসবো। সবকিছুর কিছু এক্সেপশনস থাকে, আমরা এক্সেপশনস আজকে যাচ্ছি না। তোমাদের বেসিকটার পর তোমাকে বেসিক শিখবে, দেন যত সময় যাবে বিভিন্ন এক্সেপশনস শিখবে। আমি কিছু এক্সেপশনস এখানে ইনক্লুড করে দিচ্ছি কিছু সময়ের সাথে, যত তোমরা একটু বড় হবে অন্যান্য ক্লাসগুলোতে পেয়ে যাবে। তো বেস ফর্ম হচ্ছে কিছু প্রিপোজিশন, যেমন ইন, অফ, অন, উইথ, বাই, ফর, ফ্রম, এগুলো তোমার হচ্ছে গিয়ে এগুলো শেষে আমরা আইএনজি ইউজ করছি, কিন্তু যখন টুটা থাকে তখন বেস ফর্ম বসে। যেমন আই স্টপ থিঙ্কিং অফ ডুইং ড্রাগস, কোনো একজন মানুষ এসে বললো আমি এখন থেকে আর ড্রাগস করবো না। আই স্টপ ওয়ারিং অ্যাবাউট মাই ফিউচার, ওয়ারিং অ্যাবাউট, আই স্টপ ডুইং দিস, আই স্টপ থিঙ্কিং, থিঙ্কিং এর পর অফ বসছে। সো অফ এর মানে ধরো কোনো একটা কারণে এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর যে ভার্বটা থাকে এটার সাথে আইএনজি হচ্ছে, কিন্তু এই প্রিপোজিশনটাই যদি টু হইতো সেক্ষেত্রে সেটা বেস ফর্ম হইতো। আরেকটা যদি দেখি, হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম, ডান, ইনের পর ভার্বের আইএনজি হচ্ছে। যদিও টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তবে কিছু কিছু টু যুক্ত ফ্রেজ আছে যেগুলোর পর ভার্বের আইএনজি বসে। এই যে তোমাদেরকে বললাম এক্সেপশনস আছে, আমরা এতক্ষণ পড়ে আসলাম বেশিরভাগ প্রিপোজিশনের পর আমরা ভার্বের আইএনজি ফর্ম পাচ্ছি। এখন আবার আমি তোমাদের, এবং আরেকটা জিনিস আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যদি প্রিপোজিশনটা আবার টু হয়ে থাকে তাহলে টু এর পর ভার্বের বেস ফর্ম বসবে, মানে একদম সে নর্মাল ফর্মটা বসবে বা প্রেজেন্ট ফর্মটা বসবে। কিন্তু আবার এখন আমরা আবার বলছি যে প্রিপোজিশন টু এর পরে টু যুক্ত কিছু ফ্রেজেস আছে, ফ্রেজ আর ক্লজেসের উপর তোমাদের সামনে একটা ক্লাস আসবে ইনশাল্লাহ। এই ফ্রেজগুলোর পরে আইএনজি বসে, অর্থাৎ এইটা হচ্ছে তোমার কি বলতো, এটা তোমাদের এক্সেপশন, এটা তোমাদের এক্সেপশন। With a view to, I came to the office with a view to recording a class. I came to the office, আমি অফিসে এসেছি, with a view to recording the class. I went to the college looking to, কি বলে, আচ্ছা, with a view to attending the class. I look forward to meeting you guys. আমি তোমাদের সাথে দেখা হওয়ার জন্য একদম উৎফুল্ল হয়ে আছি। দেন ইউ গেট ইউজ টু লিভিং অ্যাব্রড, ধরো আজকে থেকে যারা বাহিরে বিদেশে গেছে বা গ্রামে গেছে, অন্য একটা জায়গায় গেছে, ইউ গেট ইউজ টু লিভিং অ্যাব্রড। দেখো টু এর পর আবার আইএনজি বসতেছে,
addicted to having tea in the morning. আমার সকালে চা খেতে অনেক, মানে আমি যে আসক্ত অনেকটা এরকম টাইপের। Then devoted to, she is devoted to studying. Subject to, the students were subjected to or subjected to a lot of torture. but ওইটা ওই সেন্সে না, ওটা একটা অন্য সেন্সে, ওইটাতে না যায় তোমাদের জন্য। বাট এইগুলো মাথায় রাখতে পারো, তোমাদের লেভেলে আসলে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সাম্পল, দে গো টু নিউ মার্কেট উইথ আ ভিউ টু ডুইং না এটা বাইং হবে, বাইং some clothes. Rohim get used to walking in the morning. My friend devote to helping the people, or is devoted to helping the people. They get used to, or they used to play cricket in the morning. দেখো, they used to play, কিন্তু এই সেম জায়গায় যদি এরকম হইতো they are used to playing হবে। যদি আরটা আসে সেই ক্ষেত্রে এখানে প্লেইং হয়ে যাচ্ছে। আর দে ইউজ টু মানে কি, তারা এককালে খেলতো। দে ইউজ টু প্লে ইন দ্য মার্কেট, যে বলছিলাম না টু এর পরে বেস ফর্ম বসতেছে, যখন আর চলে আসছে তখন ফ্রেজ হয়ে এটার পরে এটা বসতেছে। রাইট ইউজ অফ ভার্বে, রাইট ফর্ম অফ নট থাকলে সেই জায়গায় কি বসবে? ধরো নট আছে মাঝখান দিয়ে, যে নট গেট, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ করব, যে because of being lazy, he যেহেতু আছে থার্ড পারসন, doesn't get a good job. My teacher didn't order to do anything. didn't মানে কি, এটা past tense এ চলে গেছে, এটা প্রেজেন্টে ছিল, এই জন্য এটা does, do হওয়ার কথা ছিল। যদি he না থেকে ধরো I থাকতো, because of being lazy I don't get the results that I want to. I don't, কিন্তু যদি he হয়, I হইলে I don't get a good job done, or I don't get the results that I want to. কিন্তু যখন তোমার পাস্টে হচ্ছে, লাস্ট উইক বলেই দিছে, তখন didn't order হচ্ছে। while এর পরে সরাসরি সাবজেক্ট পাওয়া গেলে was বা were হবে, এরপর ভার্বের আইএনজি হবে। তবে সরাসরি ভার্ব পাওয়া গেলে শুধুমাত্র দুইটা জিনিস আছে, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে দেখাই। যদি while এর পরপরই ভার্বটা থাকে, while আছে, while এর পরপরই ভার্ব আছে, তাহলে একরকম। while এর পর একটা সাবজেক্ট আছে, হি আছে, তখন আরেক রকম। while এর পর যদি ডিরেক্টলি ভার্ব থাকে, while crossing the road the rabbit was ran over by a car. খরগোশটা রাস্তা পার করছিল, তখন তাকে একটা কি বলে, গাড়ি এসে ঠাক করে ধাক্কা দিয়ে গেছে। এটা কি হচ্ছে? এটা আইএনজি হচ্ছে। কিন্তু যখন while he was running, while the rabbit was running, it was ran over by a truck or a car. যখন he থাকছে তখন এটা was চলে আসতেছে, তখন সেটার সাথে তোমার কি হয়ে যাচ্ছে? was প্লাস আইএনজি হচ্ছে। এই জিনিসটা এখানে বলছে যে past continuous হয়ে যায় তখন। প্রেজেন্ট পারফেক্ট আমরা এবার দেখব। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে পাস্ট এবং প্রেজেন্টের মাঝখানে একটা সুন্দর মেলবন্ধন। কিভাবে বুঝাই? দেখো, অ্যাকশন হ্যাপেন্ড ইন পাস্ট বাট ইফেক্ট এখনো আছে। মানে কোন একটা কাজ লাস্টে পাস্ট, আমি যখন ক্লাসটা শুরু করছিলাম কয়টায়, ধরো 3টার দিকে, তখন কিন্তু এটা পাস্টে ছিল, বাট এখনো কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি, তাহলে ইফেক্ট এখনো আছে। তারপর এক্সপেরিয়েন্স, তারপর রিসেন্টলি কমপ্লিট, আমি রিসেন্টলি একটা কাজ শেষ করছি, আই জাস্ট গট ডান উইথ দ্য মিটিং, আমার মাত্র শেষ হয়েছে। তো হ্যাজ, হ্যাভ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। আই জাস্ট গট ডান উইথ দ্য মিটিং, এটা আসলে একটু কাহিনী আছে, ওটাতে না যে আমরা এই পার্টে দেখি যে শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, মাত্র করছে। হ্যাজ, শি এর সাথে হ্যাজ, এইটা অনেকে ভুল করে, হি বা শি এর সাথে কিন্তু হ্যাজ বসবে, নট হ্যাভ। হি বা শি এর সাথে যদি তুমি হ্যাভ লিখো তাহলে কিন্তু এটা ভুল, হ্যাজ বসবে। শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। I have visited Dhaka, আমি মাত্র ভিজিট করে আসছি। I have visited the international trade fair, আমি মাত্র ধর আমি কয়েকদিন আগে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ভিজিট করে আসছি। They have completed the syllabus, মানে মাত্র শেষ হয়েছে। He dashed his, ও হারায় ফেলছে। We submitted the assignment, আমি মাত্র অ্যাসাইনমেন্ট করছি। I uploaded the video just now. I have uploaded the video. He has lost his card. ইম্পর্টেন্ট আছে এখানে, দেখো তোমার আরেকটা জিনিস, যদি ফর 5 years বলে, তার মানে কি এখানে কয়েকদিন ধরে, বেশ অনেকদিন ধরে থাকছে, তখন শি হ্যাজ লিভড হিয়ার, আই হ্যাভ অলরেডি ইটেন। আর যদি স্পেসিফিক টাইম মেনশন থাকে, যে ধরো একটা নির্দিষ্ট টাইমে, আমার গতকালকে দেখা হয়েছে, গত পরশু দেখা হয়েছে, তখন কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়েছে।
পাস্ট পারফেক্ট হচ্ছে এটা, এখানে কি হচ্ছে দুইটা কাজ হয় পাস্টে, একটা কাজ আগে হয়, যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট। ধরো দুইটা কাজই হয়েছিল, তোমার হাত থেকে একটা কাচের কাপ পড়ে ভেঙে গেছে, তখনই আন্টি আসছে, দুইটা কাজই হয়েছে, যেটা আগে হচ্ছে তোমার হাত থেকে ভেঙে গেছে তখন আন্টি আসছে না, ভাঙছে আগে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। একটু এক্সাম্পল দেখি। দ্য এক্সাম স্টার্টেড বিফোর আই এন্টার্ড দ্য হল, মানে এক্সাম শুরু হয়ে গেছে তারপর তুমি গেছো, দুইটাই কিন্তু পাস্টে, এক্সাম আগে শুরু হয়েছে। দেখো এই জিনিসটা এখানে একটা মজার নেমোনিক আছে, মনে করায়। দ্য এক্সাম হ্যাড স্টার্টেড, এক্সাম আগে শুরু হয়েছে তো হ্যাড স্টার্টেড, এরপর আই এন্টার্ড দ্য হল। হ্যাড স্টার্টেড মানে কি, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট participle form. She had finished her homework before dinner. They had left when we arrived. The patient had died before the doctor came. Patient ডাক্তার আসার আগেই মারা গেছে, বা patient হসপিটালে পৌঁছানোর আগেই মারা গেছে। The patient had died before he or she arrived at the hospital. এখানে মজার যে জিনিসটা বা যে নেমোনিকটা সেটা হচ্ছে বিফোরের আগে হ্যাড বসতেছে। কেন বলো তো? দেখো বিফোর আই এন্টার্ড মানে বলেই দিচ্ছে যে আমি ঢোকার আগে এটা হচ্ছে, অর্থাৎ দুইটা কাজ কিন্তু পাস্টে হচ্ছে, কাজ নাম্বার 1 কাজ নাম্বার 2। এখানে বলেই দিচ্ছে যে কাজ নাম্বার 1 মানে যেটা আগে হয়েছে সেটা 2 এর আগে হয়েছে, কাজ নাম্বার 1 কাজ নাম্বার 2 এর আগে হয়েছে। সো এই জন্য আমরা দেখবো বিফোরের আগে হ্যাড হয়, আফটারের পরে হ্যাড হয়। কেন বলতেছি? The exam had started after the exam started or I entered, এই সেম সেন্টেন্সটাকে আমি যদি আফটার দিয়ে বলতাম তাহলে কি হবে জানো? The exam had started before I entered the hall. দেখো এখানে বলছে the exam started, এক্সাম আগে স্টার্ট হয়েছে, ওকে ফাইন, I entered the hall, দুইটা কাজ হয়েছে। আমি যদি বিফোর দিয়ে বলি তাহলে আমি বলবো দ্য এক্সাম হ্যাড স্টার্টেড বিফোর আই এন্টার, আর যদি আফটার দিয়ে বলি আমি এটা করার পর, আই এন্টার্ড দ্য হল আফটার দ্য এক্সাম হ্যাড স্টার্টেড। তাহলে দেখো আফটারের পরেই কিন্তু তোমার হ্যাড আসছে, জাস্ট নেমোনিক হিসেবে মনে রাখার জন্য। আচ্ছা এবার আমরা রাইট ফর্ম অফ মোডাল ভার্ব, মোডালস যেগুলো আছে এবং টু ডু ভার্ব আছে। টু ডু ভার্ব মানে হচ্ছে ডু ডাজ ডিড, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। আর টু হ্যাভ ভার্ব যেমন হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর পর ভার্বের থার্ড ফর্ম হয়। তো মোডাল কি কি আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, মাস্ট, তারপর হচ্ছে হ্যাভ টু, অট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার, এগুলার পর হচ্ছে ভার্বের বেস ফর্ম হচ্ছে শি ডিডন্ট কল মি লাস্ট নাইট, ডিডন্ট। তারপর হ্যাভ ইউ এভার বিন ইন দিনাজপুর, হ্যাভ না, হ্যাভ এর পরে এখানে কি বসতেছে? ভার্বের থার্ড ফর্ম বসতেছে। তারপর রুল নাম্বার 16 রিলেটিভ প্রোনাউন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা তোমার অ্যাডমিশনে গিয়েও লাগবে, রেফারেন্সিং যেটা আমরা বলি যে ধরো রিলেটিভ প্রোনাউন হু, উইচ, দ্যাট, এগুলো যখন বাক্যে বসে তখন এই জাস্ট হু এর আগ দিয়ে বা রিলেটিভ প্রোনাউনটার আগ দিয়ে যেই নাউনটা বসে সেই অনুযায়ী প্রোনাউন বসে, সেই অনুযায়ী প্রোনাউনটা বসে এবং ওই অনুযায়ী কিন্তু ভার্বটা বসে। ঠিক আছে, দেখো যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ মাই ফ্রেন্ড রহিম হু, তাহলে হু এর আগের ভার্বটাকে, সরি সাবজেক্টটাকে, রহিম, রহিম হচ্ছে সাবজেক্ট, গ্রেট, রহিম, তাহলে রহিমের অনুযায়ী আমার ভার্ব বসবে, রহিমের সাথে ইজ হবে। এটা যদি বলি ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, এটা আমি, আমারই দোষ, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, তখন কি হবে জানো? আই হু এম টু ব্লেম হবে, অনেকে ইজ দিয়ে দেয় ভুলে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউনের আগে যেই সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বটা হচ্ছে। দ্য ফায়ার এমিটস স্মোক হুইচ ড্যাশ এয়ার, তো এখানে কি স্মোক, স্মোক অনুযায়ী এখানে কন্টামিনেটস হচ্ছে, অর্থাৎ থার্ড পারসন, এটা কি হচ্ছে? এস বাই এস যুক্ত হচ্ছে।
কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, অর, বাট এগুলার আগে এবং পরে ভার্বের একই রূপ হয়। অ্যান্ডের আগেও ভার্বের যে রূপ হবে অ্যান্ডের পরেও সেরকম হবে। অনেকটা ওই যে তোমরা সিসক খেলছো না, এটা সিসকে কি বলে, ঢেকির মতো, যে দুই সাইডে বসো দুইজন, এরকম একটা জায়গা, এখানে একটা সিট থাকে, তোমার ফ্রেন্ড এখানে বসলো, এখানে একটা সিট থাকে, এখানে তুমি বসলা, সেটা ব্যালেন্স হওয়া লাগে না? ঠিক তেমনি অ্যান্ডটা, এখানে যদি অ্যান্ড বাট অর থাকে, দুই সাইডে ভার্বের সেম জিনিস হবে, এখানে যেটা হবে এখানেও সেম জিনিস হবে। The king gave him some money and wanted to set free, তাহলে wanted এটা past form হয়েছে, এখানেও past form হবে। They led an unhappy life and dash in their day to day life, তাহলে led এটা কি, এটা বেস ফর্ম হচ্ছে, তাহলে সাফার ওখানেও বেস ফর্ম হচ্ছে। সাবজেক্ট অবস্থানে যদি ভার্ব বসে সেটা আইএনজি যুক্ত করে। এখন জিরান্ড আর পার্টিসিপল আর ইনফিনিট, এই তিনটা নিয়ে আমরা একটা জিনিস বলবো, অনেকেরই এটা নিয়ে কনফিউশন হয়, জিরান্ড কি পার্টিসিপল কি। আমি বলেছিলাম না তোমাদেরকে পার্টিসিপল কি পড়াবো। সো এই কনফিউশনটা তুমি যদি আজকে জাস্ট এই ক্লাসটা করো, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটের মাঝখানে তোমার যত ধরনের ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। তো জিরান্ড হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তখন সেটা যদি নাউন হিসেবেও কাজ করে। খুব আমি প্রথম যখন শিখেছিলাম আমি এটা শিখেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা যদি নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা জিরান্ড, আর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা পার্টিসিপল। এখানেও কিছু কাহিনী আছে, আমরা একটু দেখি কি কি আছে। আমি এটা প্রথম যখন ফার্স্ট শুনেছিলাম তখন মনে হয়েছিল যেমন দেখো, টিচিং ইজ আ নোবেল প্রফেশন, তখন আমি টিচিংকে একটা প্রফেশন হিসেবে দেখাচ্ছি। টিচ কিন্তু একটা ভার্ব, যখন আইএনজি যুক্ত করে একটা প্রফেশন হিসেবে দেখাচ্ছি তখন সেটা জিরান্ড হয়ে যাচ্ছে। ওপেন দ্য ডোর প্রপারলি, তখন এটা কি হিসেবে রাখছি, তখন কিন্তু ওপেনিং দ্য ডোর ইজ আ কার্টেসি, ওপেনিং দ্য ডোর ইজ আ কার্টেসি, তখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা একটু জাস্ট দেখি, I think জিরান্ডের ওই পার্টটা কোথায় গেছে, ওয়েট I'll find it for you guys. আচ্ছা, সাম ভার্বস আর ফলোড বাই ভার্ব প্লাস আইএনজি, কিছু ক্ষেত্রে টু যুক্ত হয়, যেমন enjoy, avoid, finish, mind, consider, she enjoys reading, I avoided talking, তো এগুলো হচ্ছে she enjoys singing, তো এগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমরা জাস্ট ওই পার্টটাতেই যাচ্ছি, ওয়েট। আচ্ছা, participle চলে আসছে। Participle is a verb form used as an adjective or to form continuous tenses. Participle তাহলে কি, এটা ভার্বের এমন একটা রূপ যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি দিয়ে শেষ হয়। দ্য ক্রাইং বেবি, বেবিটা কান্না করছে, বেবির একটা অবস্থা বলতেছে, তাই না? এটা কি, বেবিটা হচ্ছে একটা নাউন, নাউনকে সে ডিফাইন বা নাউনকে বিশেষায়িত করছে, তাহলে সে কি হবে, অ্যাডজেক্টিভ, দ্য ক্রাইং বেবি। আর পার্টিসিপলটা ইউজুয়ালি ইডি, ডি, টি, ই, এন এগুলো দিয়ে হয়, যেমন ব্রোকেন। তারপর হচ্ছে আমরা যদি দেখি জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপলের ডিফারেন্স কি, জিরান্ডের এন্ডিং অলওয়েজ আইএনজিতে হয়, জিরান্ডের কাজ হচ্ছে নাউন, আই এনজয় রিডিং। বা ইনফিনিটিভের ক্ষেত্রে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরকম বিভিন্নভাবে কাজ করতে পারে। আর যেমন ইনফিনিটিভের একটা এক্সাম্পল দিলে, আই ওয়ান্ট টু রিড, ইনফিনিটিভে হচ্ছে ভার্বের বেস ফর্মটা থাকে। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এখানে প্রেজেন্ট পার্টিসিপলও হয়, পাস্ট পার্টিসিপলও হয়। দ্য রিডিং ল্যাম্প ইজ অন, তারপর আই হ্যাভ ইটেন মাই অ্যাপল, আই হ্যাভ ইটেন, তাহলে ইটেনটা কি, সব কিন্তু পাস্ট পার্টিসিপল। সো এখানে আবার আমি দেখিয়েছি আরো কিছু ডিফারেন্সেস আছে, যেমন জিরান্ড যদি বলি ভার্বাল টাইপ, জিরান্ডের ক্ষেত্রে আমরা জিরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করে, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। জিরান্ড অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, শি সাজেস্টেড গোয়িং টু দ্য পার্ক। ইনফিনিটিভের কাজটা কি, ইনফিনিটিভ হচ্ছে গিয়ে দেখো পারপাস বুঝাচ্ছে, যে শি এক্সারসাইজ টু লুজ ওয়েট, সে কেন এক্সারসাইজ করেছে, ওয়েট লস করার জন্য। ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, দ্যাট ইজ দ্য বুক টু রিড, ওই বইটা পড়তে হবে। তারপর পার্টিসিপল অ্যাডজেক্টিভ, দ্য শাইনিং স্টার, যেই তারাটা চিক 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 করতেছিল। এন্ড পার্টিসিপল অনেক সময় কাজ শেষ হয়েছে এটাও বোঝায়, যে দ্য স্টোলেন কার ওয়াজ ফাউন্ড, কারটা কিন্তু চুরি হয়ে গিয়েছিল, কাজ কিন্তু হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন কন্ডিশনাল সেন্টেন্সেস আমার অনেক পছন্দের। কন্ডিশনালস থেকে তোমরা এখন 9, 10 কেন 11, 12 অ্যাডমিশনে গিয়েও you guys will have a lot of questions and it's very important you have ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইট। কন্ডিশনালসের বিভিন্ন টাইপ আছে, ইনশাআল্লাহ তোমাদের জন্য এটা নিয়ে একটা ফুল ক্লাস থাকবে, বাট আমি যদি আজকে একটু র্যাপ আপ করতে চাই সবকিছু সুন্দর করে, দেখো টাইপ 0 আছে, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কি, যে ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, পড়লে পাস করবা। ইফ ইউ টাচ ফায়ার ইট বার্নস, আগুন ধরলে পুড়বেই। তারপর ইফ দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড দে সাকসিড, ইফ ইউ হিট ওয়াটার এটা বয়েল করবে, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল গেট সিক,
you get sick, তারপর কি ইউনিভার্সাল ট্রুথ। এবার আসা যাক টাইপ 1 রিয়েল ফিউচার পসিবিলিটি, যে ইফ ইউ, এটা আসলে সরি আমি উল্টা বলছি, ইফ ইট রেইনস উই উইল স্টে হোম, ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল গেট সিক, এটা হইতে পারে, এটা করলে এটা হবে, না করলে পাস করবা না, এরকম হতে পারে। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, ইফ শি কলস আই উইল অ্যান্সার। এখন এখানে একটা ভুল করি আমরা, ইফ হি উইল কাম আই উইল গো না, ইফ হি কামস আই উইল গো, পসিবিলিটি, সো এখানে কিন্তু উইল হবে না। টাইপ 1 এর ক্ষেত্রে সরি, টাইপ 1 যেটা রিয়েল ফিউচার পসিবিলিটি, এটা হলে এটা আমি করব, সূর্য যদি ধরো কালকে যদি বৃষ্টি না হয় আমি বের হব। রিয়েল পসিবিলিটি হলে ইফ এর সাথে প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের, মানে প্রথম পার্টটাতে, এন্ড এরপরে উইল এন্ড দেন বেস ফর্ম বসবে। তোমাদের জন্য এখানে কিছু এক্সাম্পল আছে, দিজ আর অল অফ ইউর HWs। এবার আনরিয়েল প্রেজেন্ট, আমরা অনেক সময় বলি না, হিস আমি যদি পাখি হতাম, আমি যদি ধনী হতাম আমি এটা করতাম, আমার যদি অনেক টাকা থাকতো আমি ঘুরতে যাইতাম, মানে আমার নাই, আমি ভাবছি থাকলে এটা করতাম। তাহলে if I were rich I would travel the world, if she studied she would pass, if he had time I would help। তাহলে এখানে কি হচ্ছে, পাস্ট ফর্মটা বসতেছে ফার্স্টে, দেখো পাস্ট ফর্ম, if I were rich, if she studied পাস্ট ফর্ম, if I had time, এগুলা কি বলতেছে, এবং এরপরে would বসবে, ওখানে will ছিল এখানে would বসবে। এখন দেখো I, he, she, it, এগুলা যখন বসে তখন আনরিয়েল কন্ডিশনে where বসে, if I were you I would have studied, would have হবে, তখন would এর পর have হবে। দেখো এবার আনরিয়েল পাস্টে চলে যাই, আনরিয়েল পাস্ট এটা কি ছিল, আনরিয়েল প্রেজেন্ট, যে এটা করলে এটা হবে, আর এটা আনরিয়েল পাস্ট, যে ইফ হি হ্যাড ড্যাশ would have happened, if he had told me I would have come, আমাকে যদি বলতো আমি করতাম, আমার কাজ করাটাও কিন্তু পাস্টে, এখানে দুইটা ডিফারেন্স আছে। দেখো আনরিয়েল প্রেজেন্ট হচ্ছে এটা করলে, এটা তুমি যদি করতে আমি এখন এটা করতাম, যেমন এক্সাম্পল দেখাই, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল, মানে এটা যদি হতো, আমার যদি টাকা থাকতো আমি ট্রাভেল এখনই করতাম, ট্রাভেল করতে পারতাম। আনরিয়েল পাস্ট কি, আমার যদি টাকা থাকতো আমি ট্রাভেল করে থাকতাম, ধরো তোমার অলমোস্ট 90 বছর বয়স হয়ে গেছে, তুমি ভাবতেছো ইস আমার যদি টাকা থাকতো আমি ট্রাভেল করতাম, এই জিনিসটা এখানে। ইফ আই হ্যাড স্টাডি, ধরো পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন তুমি বুঝতেছো পরীক্ষা খারাপ হয়ে গেছে, ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাস, তাহলে হ্যাড এর পর পাস্ট পার্টিসিপল বসতেছে, হ্যাড স্টাডিড, স্টাডিড হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, এন্ড উড হ্যাভ, উড এর পর হ্যাভ বসতেছে, আই উড হ্যাভ পাস, ইফ শি হ্যাড কল্ড আই উড হ্যাভ অ্যান্সার্ড, ইফ দে হ্যাড ট্রাইড দে উড হ্যাভ সাকসিডেড। 21 নাম্বার, কিছু ভার্ব আছে যেগুলোর পর অন্য কোনো ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হবে, যেমন স্টার্ট, স্টপ, অ্যাভয়েড, ওয়েট। যেমন দে অ্যাভয়েড থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ফিউচার, শি স্টার্টেড ফলোইং। দেখো স্টার্ট, অ্যাভয়েড, এই ওয়ার্ডগুলোর পর আইএনজি বসতেছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমার ডেভেলপ হয়ে যাবে। যদি জাস্ট নাও অলরেডি থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যে মাত্র শেষ হয়েছে, ওটা বোঝানোর জন্য আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট, এবং এই ওয়ার্ডগুলো ইউজুয়ালি তখন থাকে, যে রিসেন্টলি আই হ্যাভ পাসড মাই হাফ ইয়ারলি এক্সাম, দে হ্যাভ রিচড দ্য স্টেশন। এবার আসলে লেট, মেক, হেল্প, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি হয়, আফটার লেট এন্ড মেক ভার্বের বেস ফর্ম বসে, এটা খুবই সহজ, লেট আর মেক এর পর ভার্বের বেস ফর্ম বসবে, আর হেল্পের পর ভার্বের বেস ফর্ম বসবে, বা অনেক ক্ষেত্রে টু প্লাস ভার্ব বসবে, দুইটাই কারেক্ট, তুমি টু এর সাথেও ভার্ব বসাইতে পারো অথবা শুধু ভার্বটা বসাইতে পারো, যে লেট মি গো, শি মেড মি ক্রাই, দ্য টিচার লেট আস লিভ আর্লি। এখন হেল্পের পর দুই রকমই হতে পারে, শি হেল্প মি কমপ্লিট দ্য টাস্ক, শি হেল্প মি টু কমপ্লিট দ্য টাস্ক, কমপ্লিট দ্য টাস্কও কারেক্ট, টু কমপ্লিট দ্য টাস্কও কারেক্ট। লেট হি মেড মি অ্যাপোলোজাইজ, এটা তুমি বুঝতে পারছো, হোমওয়ার্কও না, এটা বেস ফর্মে বসবে। লেট হার ট্রাই, লেট হার ক্রাই, লেট হার ডু দ্যাট, লেট হার ডু, বেস ফর্ম বসতেছে। লেস্ট, এটা আমার অনেক মজা লাগে, লেস্টের পর যেটা হয় সবসময় শুড বসে, এটা হচ্ছে কি একদম, আমি লেটের পরে এই জন্য লেস্ট রাখছি। দেখো লেটের পর লেস্ট, একটা এস যুক্ত হয়েছে না, লেস্টের পর বেশিরভাগ ক্ষেত্রে সবসময় তুমি শুড ইউজ করবা, মাইটও ইউজ করা যায়, বাট কনভেনশনালি শুড ইউজ করা হয়। এটা করো না হলে এটা হবে। লেস্ট মানে আমি আগে বুঝতাম না, আমি যখন ছোট ফার্স্ট শুনছি লেস্টের কথা, আমি লেস্ট মানে কি, লেস্ট মানে এটা না করলে এটা হয়ে যাবে, যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এখন এটা না করলে ওটা হবে। স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল, ঠিক আছে, যে দে রাইট দ্য অ্যান্সার কুইকলি লেস্ট দে শুড গেট লেস মার্ক ইন দ্য এক্সাম, কারণ তুমি শেষ করতে পারবে না, তুমি মার্কস কম পাবা।
25 নাম্বার সাবজাংটিভ। সাবজাংটিভ হচ্ছে সাজেস্ট, ডিমান্ড, রেকমেন্ড, ইনসিস্ট, এই ওয়ার্ড। সাবজাংটিভ আমি যখন শুনছিলাম আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ডটা কেমন জানি খটখট খটখট করে। সাবজাংটিভ, সাবজাংটিভ হচ্ছে একটা মুড বোঝায়, ঠিক আছে? এটা আমরা একটু দেখি যে টিচার সাজেস্টেড দ্যাট হি স্টাডি মোর, দে ডিমান্ডেড হি অ্যাপোলোজাইজ। দেখো ডিমান্ড কি কি আসছে, সাজেশন, ডিমান্ডেড, ইনসিস্টেড, এগুলোর পর বেস ফর্ম বসতেছে। তো এখন আমি তোমাদেরকে একটু সাবজাংটিভ বুঝাই। সাবজাংটিভ মুডটা হচ্ছে কি করায়, উইশ, তোমার কোনো একটা ইচ্ছা আছে, আই উইশ শি ওয়্যার হেয়ার, হাইপোথেটিক্যাল, ইফ আই ওয়্যার রিচ, ডিমান্ড, এইসব ক্ষেত্রে আমরা ইউজুয়ালি সাবজাংটিভস ইউজ করে থাকি। ইউজুয়ালি সাবজাংটিভের সাথে এই ওয়ার্ডগুলোর সাথে তোমাদের লেভেল আমরা যদি একটু বুঝাই, খুবই বেসিক লেভেলে সাবজাংটিভ নিয়ে অনেক ডিসকাশন আছে। তোমাদের লেভেলে যদি আমি বুঝাই সেক্ষেত্রে সাবজাংটিভ মানে হচ্ছে এখানে ফর্মাল ইংলিশে সাজেস্ট, ডিমান্ড, রেকমেন্ড, ইনসিস্ট, এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসবে। এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবা, তাহলেই দেখবা হয়ে যাবে। আচ্ছা, ইনভার্সন, এটা একটু অ্যাডভান্সড বলতে পারো। যে সকল শব্দ আছে নেগেটিভ শব্দ, নেভার, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, নো সুনার, এইসব ক্ষেত্রে আমরা কি করি একটু দেখো। নেভার হ্যাভ আই সিন সাচ বিউটি, hardly had I reached when it started raining. Auxiliary verb, use auxiliary before subject. সাবজেক্টের আগে কিন্তু তোমার auxiliary verb বসতেছে। মেইন ভার্ব হচ্ছে মেইন যে কাজটা হচ্ছে, I am studying right now, I am teaching right now. টিচ হচ্ছে মেইন কাজ, am, is, are, was, were, এগুলো অক্সিলারি আই থিঙ্ক 9 10 উঠার আগেও তোমরা শিখে আসছো। তারপর আমি বলছি মেইন ভার্ব হচ্ছে মেইন কাজটা, আর অক্সিলারি ভার্ব am, is, are, was, were, এগুলো, ঠিক আছে? সো এখানে দেখো আমার অক্সিলারি ভার্বটা কিন্তু আগে বসতেছে। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন দ্য বেল র্যাং। তো এগুলোর ক্ষেত্রে অক্সিলারি বসতেছে এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কিভাবে বসাচ্ছি, হার্ডলি হ্যাড আই রিচড when it started raining. No sooner had he arrived then the bell rang. দেখো no sooner had he arrived, এরপর তোমাদের মানে ইয়াটা কোথায় হয় জানো, এখানে the bell dash, bell dash, তখন কিন্তু past indefinite হচ্ছে। দেখো past indefinite হচ্ছে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, আমি তোমাদেরকে বলছি যে ধরো একটা কাচের গ্লাস ভেঙে গেছে, আমি বলতে পারি আই ব্রোক দ্য গ্লাস, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। দুইটা সেন্সের ডিফারেন্স কোথায় দেখো, আই রোট আ লেটার, দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি। প্রথম সেন্টেন্সে আমার উপর ফোকাস, আই রোট দ্য লেটার, আর সেকেন্ড সেন্টেন্সে একটা চিঠি লেখা হয়েছিল ওইটার উপর ফোকাস। সো প্যাসিভে কাজের উপর ফোকাস থাকে, অ্যাক্টিভে আমার উপর ফোকাস থাকে। প্যাসিভের ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি, এখানে অনেক ডিফারেন্সেস আছে। অ্যাক্টিভ আর প্যাসিভ হচ্ছে ভয়েস, ভয়েসের মধ্যে তোমরা গিয়ে পড়বে। এটা হচ্ছে মেইনলি তুমি কিভাবে ন্যারেট করছো, যে কোনো একটা কাজ কাউকে যখন ন্যারেট করছো। তো প্যাসিভের ক্ষেত্রে আমরা আসলে পাস্ট পার্টিসিপলটা দেখি। দ্য এক্সাম ওয়াজ কমপ্লিটেড, দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন সাবমিটেড, দ্য প্রজেক্ট উইল বি ফিনিশ। এক্সাম্পল যদি দেখি, দ্য টাস্ক was completed yesterday, the result was announced, will be announced, যেহেতু tomorrow বলে দিচ্ছে তাহলে will be announced। 28 since দুই অর্থে ব্যবহৃত হয়। দেখো since হচ্ছে অনেক সময় কারণ, since my exams are going on I am studying very hard, since my vacations are going on I can enjoy and watch a K-drama, তার মানে এটা কারণ বোঝাচ্ছে। আরেকটা হতে পারে I have been teaching students since 2022, কখন থেকে, কোন পয়েন্ট অফ টাইম। দেখো আমি তোমাকে যদি বলি যে আমি 2022 থেকে স্টুডেন্ট পড়াচ্ছি, তাহলে এটা কি হবে, I have been teaching students since 2022। কিন্তু আমি যদি বলি যে আমি ধরো কত বছর, 4 বছর ধরে পড়াচ্ছি, তাহলে আমি কিভাবে বলবো, আমি কি বলবো since 4 years, না আমি বলবো I have been teaching students for 4 years। So notice the difference students, it's very easy। তুমি যখন কোন একটা পয়েন্ট অফ টাইম থেকে বলবে যে কোনো কাজ, যে I have been, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম ডিনোট করবে, ঠিক আছে? যে ধরো I have been studying since 7 PM। ধরো তুমি টিভি দেখতে গেছো, বাসায় বলছো তুমি এখন টিভি দেখতেছো কেন, তুমি বলবে যে আমি 7টা থেকে পড়তেছি, তখন বাজে 11টা, তুমি 7টা থেকে পড়তেছো। কিন্তু তুমি এভাবেও বলতে পারো যে I have been, তুমি যখন ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম বুঝাবা। আমার প্রথম এটা পড়ার পর বেশ প্যাচ লাগছিল, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যারাউন্ড ক্লাস 3 বা 5-এ থাকতে আমার এটা খুব প্যারা লাগতো। আমি বুঝতাম না এটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম কি। আমি তোমাদেরকে খুব মজা করে জিনিসটা বুঝাই। পিরিয়ড অফ টাইম যখন বুঝাবে তখন কি হবে দেখো, I have been studying
for, ধরো 10টা বাজে এখন, 3 hours। তাহলে নোট স্টুডেন্টস তুমি এক জায়গায় ফর ইউজ করছো আর এক জায়গায় সিন্স ইউজ করছো। এটা হয়তো এটার সাথে ডিরেক্টলি রিলেটেড না, আমি তোমাদেরকে একটা টাইম গ্রাফ দিয়ে বলি। যখন তুমি ধরো এইটা হচ্ছে রাইট নাও, তুমি এইখানে দাঁড়িয়ে আছো, তাহলে এই পয়েন্ট অফ টাইম থেকে তুমি যদি বলো যে আমি এখান থেকে কাজটা করতেছি, আমি 10টা থেকে পড়তেছি, আমি 10টা থেকে রান্না করতেছি, আমি 10টা থেকে ঘর গুছাচ্ছি, আমি 2022 থেকে স্টুডেন্ট পড়াচ্ছি, আমি 2022 থেকে ঢাকায় আছি, 2023 থেকে চিটাঙে আছি, পয়েন্ট অফ টাইম হলে যদি পয়েন্ট ডিনোট করে তখন সেটা হয়ে যাবে সিন্স। আর যদি তুমি কি করো, তুমি ধরো এমন করে দিচ্ছ যে আমি এতদিন, পিরিয়ড অফ টাইম, তুমি যদি পিরিয়ড অফ টাইম বলো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে ফর। যে I have been studying for 4 years, I have been living in Dhaka for 6 years, I have been cooking for 4 hours। সো যখন তুমি পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন মেনশন করে দিবে তখন এটা ফর হবে। আর যখন পয়েন্ট অফ টাইম, একটা পয়েন্ট বলে দিবে যে এতটা থেকে এত সাল থেকে, তখন সিন্স হবে। ভেরি ইজি আই থিঙ্ক। আচ্ছা, তো আই থিঙ্ক আর কি আছে আমাদের, হ্যাঁ এস তো বললামই। সিন্সের ক্ষেত্রে, সিন্স যেহেতু কথা উঠলো, সো সিন্সের ক্ষেত্রে প্রেজেন্ট আগে প্রেজেন্ট হচ্ছে, পাস্ট ইনডেফিনিট হচ্ছে। আবার যদি সিন্সের আগে যদি প্রেজেন্ট হয়, সিন্সের আগে যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট ইনডেফিনিট হবে, আর সিন্সের আগে যদি পাস্ট ইনডেফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট হবে। আমি তোমাদেরকে একটু দেখাই এক্সাম্পলগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো সিন্সের আগে এখানে বুঝাচ্ছে যে এখানে তোমার কিন্তু এটা কারণ বুঝাচ্ছে, এটা কজ, যে আমার পরীক্ষা চলতেছে জন্য পড়াশোনা করতেছি। সিন্স ইটস রেইনিং হি কান্ট গো টু স্কুল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কান্ট গো টু স্কুল, আমি যাইতে পারতেছি না। এবার দেখো এটাও কজ, হি কান্ট ইট ওয়েল সিন্স হি ইজ ইল, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে দেখে এটা হচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে বাইরে যাচ্ছি না, ঠান্ডা পড়ছে দেখে, মানে ধরো শৈত্যপ্রবাহ চলতেছে জন্য ঠান্ডা লাগছে, প্রেজেন্টে। কিন্তু যখন টাইম হয়ে যাবে দুইটা ডিফারেন্ট টাইম, সিন্সের এই পাশে একটা টাইম ওই পাশে একটা টাইম, তখন দেখো 10 years have passed, এটা প্রেজেন্ট না, have passed প্রেজেন্ট, বলতো কি হবে, since he met with me, এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপরে পাস্ট ইনডেফিনিট বসতেছে, 2 years past, 2 years past, পাস্ট ইনডেফিনিট বসতেছে, এই যে পাস্ট ইনডেফিনিট ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সিন্সের পর কি হবে, since আর্জেন্টিনা had won the title, had won the title, 2 বছর হয়ে গেছে আর্জেন্টিনা টাইটেল জেতার আগে, এটা হচ্ছে 10 বছর হয়েছে since he met me। সো সিন্সের একটু ইজি যদি বলি, সিন্সের আগে যদি তুমি দেখো প্রেজেন্ট পারফেক্ট বসছে পরে পাস্ট ইনডেফিনিট বসবে, আর সিন্সের আগে যদি তুমি দেখো যে পাস্ট ইনডেফিনিট বসছে পরে পাস্ট পারফেক্ট বসবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এসব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে। ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস ইট ইজ টাইমের পর সাবজেক্টের বেস ফর্ম বসে টু এর পর, আর ইট ইজ হাই টাইম দেন সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড বসে। একটু যদি দেখি, ইট ইজ টাইম টু কমপ্লিট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু স্টাডি, ইট ইজ হাই টাইম, তারপর যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে, টু না থেকে যদি সাবজেক্ট থাকে তখন কি হয়ে যায়, ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হয়ে যায় V2। থার্ড, এন্ড এর কিছু অবস্থা আছে, এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন। এখন ধরো তোমার প্রিন্সিপালি তোমার কলেজের সেক্রেটারি, বা ধরো আমি এই কোম্পানির ফাউন্ডার, আমি এই কোম্পানির সিইও, তখন কিন্তু মানুষ একটাই, আমি তোমাদের বায়োলজি টিচার, আমি তোমাদের ইংলিশ টিচার। তাহলে তুমি যদি বলবা যে the biology and English teacher has arrived, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আর্টিকেলেরও একটা ব্যাপার আছে। এইখানে রাইট ফর্ম অফ ভার্ব, দেখো গ্রামারের এমন একটা টপিক সবকিছু কোরিলেটেড। একটা এক্সাম্পল দেই যে আর্টিকেলের সাথে ভার্ব কিভাবে, রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে অ্যাসোসিয়েটেড, এই সিঙ্গেল রুলটা পারলে তোমার 9-10 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত হেল্প আউট করবে। এবং এখনো অনেকে অ্যাডমিশনে গিয়ে ওই ভুলটা করে, আজকে এই জিনিসটা শিখে নাও যাতে পরবর্তীতে গিয়ে অ্যাডমিশনে গিয়েও তোমার কোনো সমস্যা না হয়। তোমার মনে হতে পারে আমি অ্যাডমিশনের পর এখন কেন পড়বো না, এটা তো বেসিকটা পারবে তুমি। দেখো আমি যদি বলি, আমি কিন্তু তোমাদের বায়োলজি ইংলিশ টিচার না, তোমাদের মেহের ভাইয়াও আছে, কিন্তু আমি যদি বলি আমার নিজের কথা যে আমি তোমাদের ক্লাসরুমে এন্টার করছি, তাহলে আমি এভাবে বলতে পারি না। দেখো তো, দ্য বায়োলজি অ্যান্ড ইংলিশ টিচার হ্যাজ অ্যারাইভড। দেখো দা কিন্তু আমি একটাই দিছি, কিন্তু আমি এবার যদি দুইজন আলাদা বলতাম যে
বায়োলজি আর বাংলা টিচার আলাদা না, দুইজন আলাদা, আমি আর তোমাদের তাসমিয়া আপু। দ্য ইংলিশ বা বায়োলজি ধরো, দ্য বায়োলজি and the Bangla teacher have arrived. have কেন হয়েছে বলো তো, প্লুরাল এই জন্য। সো দেখো দুইটা দা ব্যবহার হচ্ছে যখন সেম মানুষ বুঝাচ্ছে, কারণ আমি বায়োলজি টিচার, আমি ইংলিশ টিচার, তাহলে দা একবার বসতেছে এবং ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে, কারণ সিঙ্গেল মানুষ, আমি একটা মানুষ, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। আর যখন দুইবার বসতেছে দেখো, যখন দুইটা আলাদা মানুষ হচ্ছে, বায়োলজি টিচার আলাদা, বাংলা টিচার আলাদা, দুইটা মানুষ, এই জন্য দা দুইটা, এই জন্য ভার্বও কিন্তু তোমার প্লুরাল হচ্ছে। কিন্তু ধরো প্রবাদ প্রবচন এই জিনিসগুলো কি কখনো আমাদের অনুযায়ী চলে, যেগুলো প্রচলিত হয়ে আসছে? নট রিয়েলি। সো এই জন্য প্রবাদ বা প্রবচনের ক্ষেত্রে এই রুলগুলো তেমন একটা ফলো হয় না, যেমন স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো এরকম ভাবে আমাদের কিন্তু ইয়াগুলো হয়ে থাকে, রুলসগুলা। যেমন তোমার ধরো তাই মানে প্রবচন বা প্রোভার্বস এর ক্ষেত্রে, নাও উই হ্যাভ আ লট অফ প্র্যাকটিস কোয়েশ্চেন্স for you guys to practice. যেমন এক দুটো যদি দেখি যে each of the students submit dash the assignment of time, then she dash when the electricity went off, she was studying when the electricity went off। এরকম ভাবে আমি তোমাদের জন্য লিটারালি একটা কি বলে প্র্যাকটিস শিট রেডি করে রেখেছি, যাতে তুমি এই যে রুলগুলো পড়লে, এই যে এক্সাম্পলগুলো পড়লে তুমি যাতে সেটা সলভ করতে পারো। এই জন্য প্র্যাকটিস শিটস দেওয়া আছে, কিছু হাই ডিফিকাল্টি দেওয়া আছে। তোমরা যদি চাও সেই ক্ষেত্রে আই ক্যান মেক আ ভিডিও জাস্ট সলভিং দিস কোয়েশ্চেন্স, অ্যান্ড ইনশাআল্লাহ আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ক্লাস। তোমাদের আর কোনো কিছু, আমি বেসিক লেভেলটা কভার করার চেষ্টা করেছি, কারণ বেশি ডিপে গেলে এখন তোমাদের কাছে একটু ওভারওয়েলমিং মনে হতে পারে। Whatsoever, I tried to build up some of the exceptions or include some of the exceptions you might be encountering in the exams coming forward, because this right form of verb is not just for grade 9 or grade 10. This is a topic that you will be having to face no matter which class you are in or which exam that you're facing, because in most cases, or even in spoken English, if you're having to talk, if I, for example, say she liked to read, it wouldn't be correct because she likes to read. So it's a thing that the more you practice, the more I get this question a lot. How do I speak spoken English that is grammatically correct? That comes with a lot of practice. That comes with a lot of self-inflection, self-reflection, because when you practice it a lot, you start understanding, okay, it sounds right. Why do I know it sounds right? Because I've been practicing it so much that I know it sounds right. For example, I'll give you guys an example. If I say v squared equals to u squared plus 2at, you would know this is a wrong formula, because in the actual formula there is v squared equals to u squared plus 2as. So the more you see those things, the more you practice this, you will know which ones are correct and which ones are grammatically not correct, and that actually helps you with your fluency, your accent, and all of it all together. So I would highly suggest all of you to go over the rules, practice those, and it in turn will also reflect in your speaking, in your fluency, in your confidence. And if you guys have any more questions, let me know in the comment section down below. And I feel really blessed, and I'm really excited. I was really excited for taking this class. I hope I was able to teach you guys something new. And if you still have any more questions, let me know in the comment section down below, or you can post your questions in my group, in my Facebook group, which is Ahona Answers, and I'll try to answer those. Ahona Answers, it's my Facebook group. My Facebook page is also under the same name, Facebook group. And I would highly urge every single one of you to complete the practice questions, to complete the homeworks, and submit it in our homework sharing group. I will leave the links of those group in the comment section and the description box down below. The name of the homework sharing group is BlackBoard Edu Homework Sharing Group. I look forward to seeing all of your homeworks, and happy learning, guys. Allah Hafiz.